বারুইপুর পুলিশ জেলার ওয়েবসাইটের হোম পেজটা খুললেই বুঝলেন ওপরে জলজল করে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি, আর তার ঠিক পরেই সেই ছবি সরে গিয়ে লর্ড ক্যানিংয়ে জরাজীর্ণ বাংলোর ছবিটা ভেসে আসে। এতে সমস্যা নেই, সমস্যা তখনই হয় যখন যে পুলিশের রয়্যাল বেঙ্গল টাইগার হওয়ার কথা তাদের যদি ওই জরাজীর্ণ বাংলোর মতো দশা হয়। বারুইপুরের ভয়াবহ ঘটনার পর যে অভিযোগ পুলিশের বিরুদ্ধে বারবার উঠছে, প্রথম প্রশ্ন, পুলিশের যদি 1% গাফিলতি থাকে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বারুইপুরে দাঁড়িয়ে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী, রিপোর্ট দিতে ডিজিপিকে বেঁধে দিলেন 72 ঘন্টার ডেডলাইন। বারুইপুরে পুলিশের বিরুদ্ধে বড় অ্যাকশন এখন কি শুধু সময়ের অপেক্ষা? দ্বিতীয় প্রশ্ন, বারুইপুরে গণপিটুনিতে খুন নিরীহ যুবক, পুলিশের গাড়ি থেকে রেল লাইন তাণ্ডব সর্বত্র, চিহ্নিত 200 জন উস্কানিদাতাদেরও রেয়াত নয় বললেন মুখ্যমন্ত্রী। তাণ্ডবকারীদের রাজনৈতিক মদতদাতারাও কি এবার জেলে ঢুকবে? তৃতীয় প্রশ্ন, রাজা নামে এক বিজেপি কর্মীকে আড়ালের চেষ্টা করছে পুলিশ, 2 অভিযুক্তকে পুলিশি জেরার ভিডিও প্রকাশ করে দাবি করল তৃণমূল। ফেক ভিডিও ছড়িয়ে মিথ্যে প্রচার পাল্টা অগ্নিমিত্রা পাল, ধরতে হবে আরেকজনকে বললেন মুখ্যমন্ত্রী। চতুর্থ অভিযুক্ত ধরা পড়লেই কি ভেদ হবে এই রাজা রহস্য? চতুর্থ প্রশ্ন, সায়নী ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য বারুইপুরে গিয়ে বিক্ষোভের মুখে বললেন তৃণমূলের বিদ্রোহীরা, চোর, গদ্দার, বেঈমান বলে স্লোগান উঠল। দল বদলু কিংবা বিদ্রোহী, দুপক্ষের গ্রহণযোগ্যতাই কি প্রশ্নের মুখে? পঞ্চম প্রশ্ন, পুলিশের ফ্রিজ করা তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে এবার রেড শুরু করলো ইডি। কলকাতা, নিউ টাউন, সল্টলেক সহ 4 জায়গায় তল্লাশি। তবে কি সত্যি তৃণমূলের দলীয় তহবিলের কোটি কোটি টাকা সরানো হয়েছিল ঘনিষ্ঠ এজেন্সির মাধ্যমে? তবে শুরুতেই দেখাবো আজ বারুইপুরে গিয়ে কি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখুন, আমি ডিজিপিকে 72 ঘন্টা টাইম দিয়েছি। যত পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে। ওদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। বিভৎসতার সাক্ষী হয়েছে দক্ষিণ 24 পরগনার বারুইপুর। নাবালিকার ধর্ষণ খুনের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে পরিবার। বড়সড় প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকায়। এই প্রেক্ষিতে মঙ্গলবার বারুইপুরে গিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি সিদ্ধিনাথ গুপ্তকে এই নিয়ে রিপোর্ট দেওয়ার জন্য 72 ঘন্টার ডেডলাইন বেঁধে দিলেন তিনি। আমি ডিজিপিকে 72 ঘন্টা টাইম দিয়েছি। তিনি আমাকে, আমি যা ফাইন্ডিংস পেয়েছি, ওনার যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওর রয়েছে, প্রসিডিওর অনুযায়ী একটা রিপোর্ট দেবেন। রিপোর্ট দেওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে আমাদের যে অ্যাকশন নেওয়ার, আমাদের কোনো লোকের যদি কোনো ওই টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%ও, সেক্ষেত্রেও খুব স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। আশ্বস্ত করেছেন যে ন্যায় বিচার হবে এবং যেটা ক্যাপিটাল পানিশমেন্ট সেই প্রচেষ্টা উনি করবেন এবং এই ঘটনার সঙ্গে জড়িত যারা আছে তাদেরকে উনি বিচারের আওতায় আনবেন। বারুইপুরে 12 বছর বয়সী কিশোরীর ধর্ষণ খুনের ঘটনায় শুরু থেকেই পুলিশের ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। স্থানীয় বাসিন্দা থেকে নিহত নাবালিকার আত্মীয়দের অভিযোগ, শনিবার নাবালিকাকে খুঁজে না পাওয়ার পর স্থানীয় ফাঁড়িতে অভিযোগ জানানো হয়। সেখানকার 2 জন পুলিশ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নাবালিকাকে খুঁজতে বের হন। পরে আর পুলিশের সহযোগিতা সেভাবে মেলেনি বলে অভিযোগ। রবিবার পুকুর থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধারের দিনও পুলিশ সেখানে পৌঁছয় 1.5 ঘন্টা পর। এরপর পুলিশের সামনে পিটিয়ে খুন করা হয় ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক যুবককে। পাবলিক ধরলো আসামিকে, পুলিশের হাতে তুলে দিল। পুলিশ এই আসামিকে সাইড থেকে ছেড়ে দিচ্ছে, পুলিশ ব্যবস্থা নেয় না। যদি পুলিশের ভূমিকার উপর প্রশ্ন আছে কি দেরিতে রেসপন্স হয়েছে কিংবা কি হয়েছে, পুরো ইনকোয়ারি করে যা ব্যবস্থা আছে যেটা আমরা কমপ্লিট ব্যবস্থা নেব। মুখ্যমন্ত্রী মঙ্গলবার পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, পুলিশের তরফে গাফিলতি থাকলে কাউকে রেয়াত করা হবে না। আমি পাওয়ারে আসার পরে বা মুখ্যমন্ত্রিত্ব দায়িত্বের পরে আরজি করের মামলায় 3 জন টপ আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছি। এক্ষেত্রে আমার মেসেজ খুব ক্লিয়ার আছে, সবাই সেটা দেখেছে। আমার মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রী যে বার্তাটা দিচ্ছে সেটা কি পুলিশের কাছে পৌঁছচ্ছে না নাকি আমি একটু বুঝতে পারছি না। এই কেসটার ক্ষেত্রে অন্তত বলতে পারি তৎপরতা কোথায়। যারা করেছে অপরাধী তাদের ধরিয়ে দিল লোকাল লোক। ব্যবস্থা নেওয়া উচিত যে পুলিশের অন্যায়ের জন্য এটা হলো।
মঙ্গলবার বারুইপুরে নিহত নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এক সপ্তাহ পর ফের আসবেন বলে জানিয়েছেন তিনি। অর্ণব মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ ও আশাফুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, মানুষ অভ্যেসের দাস কিনা জানি না, কিন্তু এ রাজ্যের পুলিশ বদঅভ্যেসের দাস। ভাবুন, বারুইপুরের ওই ছোট্ট মেয়েটা বিকেল থেকে নিখোঁজ ছিল। ফাঁড়ির পুলিশ প্রথমে ওই অভিযোগকে গুরুত্বই দেয়নি। দ্বিতীয়ত, মেয়েটার দেহ উদ্ধারের গোটা প্রক্রিয়াতে ভিডিওতে দেখা যাচ্ছে স্থানীয় বিজেপি নেতা শান্তনু মণ্ডলের তৎপরতা, যাকে প্রায় বিনা বিচারে সোশ্যাল মিডিয়ায় ফাঁসিতে ঝোলানো হচ্ছিল। কিন্তু আমার প্রশ্ন, এটা কেন হবে? এ কাজ তো পুলিশের, পুলিশ কোথায় ছিল? তৃতীয়ত, স্থানীয়রা যখন প্রভাস মণ্ডল এবং মূল অভিযুক্ত আনন্দ সর্দারকে ফাঁড়িতে নিয়ে আসেন, যে কাজটা আবার বলছি আদতে পুলিশের ছিল, সেটা করে দেওয়ার পরও ফাঁড়ি থেকে আনন্দ সর্দার পালিয়ে গেলেন কি করে? নাকি মেয়েটির পরিবারের অভিযোগটাই সত্যি, ফাঁড়ির পুলিশ আসলে আনন্দ সর্দারকে ছেড়ে দিয়েছিল? চতুর্থত, কিভাবে পুলিশের সামনেই একজন নিরপরাধ যুবককে গণপিটুনি দিয়ে খুন করা হলো? স্বয়ং মুখ্যমন্ত্রী আজ বলছেন এই ঘটনার সঙ্গে ওই ইন্দ্রজিৎ মণ্ডল যে মারা গেছে ছেলেটি, তার কোনো যোগই ছিল না। আচ্ছা, থাকলেও এইভাবে মবক্রেসির চূড়ান্ত নৈরাজ্যের উদাহরণ সৃষ্টি করে কাউকে বিচারের আগে বিনা বিচারে সভ্য সমাজে খুন করে ফেলা যায় নাকি? আজ মুখ্যমন্ত্রী আদেশ দিয়েছেন পুলিশের ভূমিকা নিয়ে 72 ঘন্টার মধ্যে ডিজিপি তদন্ত শেষ করে তাকে রিপোর্ট দিতে হবে, তারপর প্রয়োজনে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমি বলছি, আজ আমার প্রথম বক্তা ফিরদৌস শামীমের কাছে আমার প্রশ্ন থাকবে, শেষ পর্যন্ত এই মেয়েটা বিচার পাবে তো? যাদের কর্তব্যে গাফিলতি দেখা যাচ্ছে তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি হবে তো? দেখুন, এই প্রশ্নের জবাব তখনই পাওয়া সম্ভব হবে যখন এই ইনভেস্টিগেশনটা কমপ্লিট হবে। কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে কথা বলেছেন যে 72 ঘন্টার মধ্যে তিনি রিপোর্ট চেয়েছেন এবং ডিজি পুলিশের কাছ থেকে রিপোর্ট চেয়েছেন, যেটা অত্যন্ত ইতিবাচক দিক। কেন এই কথা বলছি? দেখুন, পুলিশ সরকারটা নতুন, কিন্তু এই পুলিশগুলোর কিন্তু তারা কিন্তু সেই একইভাবে সার্ভিস করে, সে পুলিশগুলো কিন্তু পুরাতন। আপনি এই পুলিশই যারা হাঁসখালি, কাটোয়া, পার্কস্ট্রিট যদিও কলকাতা পুলিশের আন্ডারে, আমি বলছি হাঁসখালি, কাটোয়া এগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে, এই পুলিশে তদন্ত কামদুনি পুলিশ তদন্ত করতো। দেখুন, আপনি যদি এই ঘটনাগুলো দেখেন না, এই ঘটনাক্রম যদি দেখেন, প্রথমে যদি ঠিক সময়ে পুলিশ তৎপরতা দেখাতো, হয়তোবা মেয়েটিকে জ্যান্ত অবস্থায় উদ্ধার করা সম্ভব হতো। তাহলে এটা তো প্রথম নেগলিজেন্স। দ্বিতীয় নেগলিজেন্স, আপনারাই দেখিয়েছেন যে দেহ উদ্ধার হচ্ছে স্থানীয় মানুষের দ্বারা, পুলিশের অনুপস্থিতি, এটা হচ্ছে দ্বিতীয় নেগলিজেন্স। আমি বুঝলাম যে তখনও পুলিশ ইনফরমেশন পাননি। তৃতীয় নেগলিজেন্স, দেখুন, এই ঘটনা ঘটার জন্য একজন সন্দেহভাজন হোক, অভিযুক্ত হন, এই অধিকার জনগণকে কে দিয়েছে যে একজন মানুষকে পিটিয়ে মারবেন? তাহলে এটা হচ্ছে তৃতীয় নেগলিজেন্স। পুলিশ কিন্তু প্রতিহত করতে ব্যর্থ হলো। তাহলে এই তিনটে নেগলিজেন্স একেবারে চোখে চাক্ষুষ দেখা যাচ্ছে। দেখুন, নিশ্চিতভাবেই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রিপোর্ট পাবেন। এর আগে বললেন যে আমি 3জন আইপিএস অফিসারকেও ছাড়িনি, অতএব আমি কিন্তু নিচুতলার কেউ ছাড়বো না, বা দেখুন, যদি কেউ যদি এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থেকে থাকে, যার নেগলিজেন্স অথবা ইনঅ্যাকশন অথবা বোধ থেকে থাকে, তাহলে তাদের প্রথম কথা যে এই ইনভেস্টিগেশনের অংশ থেকে তাদেরকে সরিয়ে রাখা উচিত, এটা প্রথম। দ্বিতীয়, দেখুন, এই যে পুলিশের যদি নেগলিজেন্স এবং ইনঅ্যাকশন থেকে থাকে, তাদেরকে প্রথমে সাসপেন্ড করা, তারপর সাসপেনশনের পরে, শুধু সাসপেনশনে ক্ষান্ত থাকলে হবে না। আমি আরজিকর কাণ্ড থেকে একই কথা বলছি যে সাসপেনশন নাইদার এ পানিশমেন্ট নর এ স্টিগমা। সাসপেনশনের পরে তাদের এগেনস্টে ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট করে তাদের সার্ভিস টার্মিনেট করা, বা যে ডিপি থেকে যে ফাইন্ডিংস উঠে আসবে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। আমি এর আগে দেখেছি, এর আগের রিজিমে কি হতো, সাসপেন্ড করে দেওয়া হতো। জনগণকে এটা বুঝিয়ে দেওয়ার জন্য যে দেখো ব্যবস্থা নিয়েছি, সাসপেনশন কখনো ব্যবস্থা নয়। এখানে একজন পুলিশ আধিকারিক কাছে জিজ্ঞাসা করুন যে সাসপেনশন হলে কি হবে, প্রথমে অর্ধেক বেতন, তারপরে সেই বেতনের হার বেড়ে যাবে, তারপরে সে কি করবে, সাসপেনশন অর্ডারটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাবে। দীর্ঘদিন যদি প্রলং সাসপেনশন হয়, প্রলং সাসপেনশনটা ওটা ক্যান্সেল হয়ে যাবে, সে তখন আবার তার সার্ভিসে আবার ফিরে আসবে স্বমহিমায়, এবং যে পিরিয়ডে ওই যে সাসপেনশনের যে পিরিয়ডে ও টাকাটা পায়নি, সেই পিরিয়ডের টাকাটা উইথ ইন্টারেস্ট সে আবার ক্লেম করবে, উইথ ইন্টারেস্ট সেই টাকাটা পাবে। ফলে এখানে কিন্তু এই ফ্যালাসিটা থেকে যায়। এই যে ধরুন, এই যে আধিকারিকরা বা এই যে আমলারা, তারা বিভিন্ন সময়ে এই যে পদ বেয়ে, এই যে সার্ভিস রয়ের এই পদ বেয়ে তারা কিন্তু টুক করে বাইপাস করে
তারা আবার স্বমহিমায় পদে ফিরে আসে। এটা হতে দিলে হবে না। দেখুন, আর একটা জিনিস যেটা আমি সর্বদাই বলি, সেটা হচ্ছে যে পুলিশ রিফর্মের প্রয়োজন আছে। কি ধরনের পুলিশ রিফর্ম? দেখুন, যে পুলিশ ল অ্যান্ড অর্ডার ঠিক করছে, সেই একই পুলিশ ইনভেস্টিগেশন করছে। ফলে এই প্রথম কথা, পুলিশের সংখ্যা বাড়াতে হবে। দ্বিতীয় কথা, এই ল অ্যান্ড অর্ডার এবং ইনভেস্টিগেশন এই দুটো একেবারে নির্দিষ্টভাবে ব্রাঞ্চ করে, যে একই পুলিশ যদি ল অ্যান্ড অর্ডারও দেখে, একই পুলিশ ইনভেস্টিগেশনও দেখছে, কখনোই সম্ভব নয় যে পুরো বিষয়টিকে একসঙ্গে দেখা। এবং এই পুলিশের সংখ্যা অত্যন্ত অপ্রতুল রয়েছে। এবং নিরপেক্ষতা নিয়েও তো প্রশ্ন উঠবে। আমি বলছি, নন্দীগ্রাম থেকে শুরু করে অসংখ্য মামলায় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট যে প্রশ্ন তুলেছে, যে অভিযোগ যদি পুলিশের বিরুদ্ধে হয়, পুলিশ কি করে তদন্তের দায়িত্বে থাকবে? একদমই। দেখুন, এবং শুধু তাই না, দেখুন এই ক্ষেত্রে যে পুলিশের বিরুদ্ধে তো হয়তো খুন ধর্ষণের অভিযোগ নেই, হয়তো সঠিক সময়ে নেগলিজেন্স অথবা ইনঅ্যাকশনের অভিযোগ আছে। নেগলিজেন্স বা ইনঅ্যাকশন থাকলে, যারা নেগলিজেন্স দেখিয়েছে, যে পুলিশ কর্মী বা পুলিশ আধিকারিক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, সেটা অবশ্যই হওয়া উচিত। এবং এর আগে যে বললেন 3 জন IPS-কে ছাড়া হয়নি, ফলে এই ক্ষেত্রেও নিশ্চিতভাবে আমরা 72 ঘন্টা সময়ের পরে, দেখুন সরকারটা নতুন হতে পারে, কিন্তু পুলিশের এই বদভ্যাসগুলো পুরাতনই রয়ে গেছে। কারণ সেই পুলিশ, দেখুন, একটা ওয়েলফেয়ার স্টেটে কখনো পুলিশ স্টেটে রূপান্তর করা উচিত নয়। অনেকেই বলেন, দেখবেন প্রায়শই অনেকেই বলেন যে পুলিশকে স্বাধীনতা দেওয়া উচিত। হ্যাঁ, নিশ্চিতভাবে পুলিশকে স্বাধীনতা দেওয়া উচিত, কিন্তু সেই পুলিশকে কিন্তু তার কিন্তু একটা কন্ট্রোল থাকা উচিত। এবং অনেকে হয়তো আমার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন, আমি মনে করি পুলিশের পলিটিক্যাল কন্ট্রোল থাকাই উচিত। তার কারণ সেটার মাধ্যমে রিফ্লেক্ট হবে যে একজন পলিটিক্যাল পার্টি যারা জনগণের প্রতিনিধি হিসেবে উঠে আসছে, তারা কিভাবে এই গোটা রাজ্যটাকে পরিচালনা করতে চান। এখন সেটা সৎ উদ্দেশ্যে পরিচালনা করতে চান নাকি অসৎ উদ্দেশ্যে পরিচালনা করতে চান, সেটা রিফ্লেকশন থাকবে নিঃসন্দেহে। সেটাই তো রাজনৈতিক সদিচ্ছের পরিচয় অথবা সদিচ্ছের অভাব। আমি বলছি, এইখান থেকে ফিরদৌস বলছিল যে সরকারটা নতুন হতে পারে, কিন্তু পুলিশ পুরাতন। শুধু পুলিশ নয়, সিস্টেমটাও পুরনো। আর সেই সিস্টেমের ফাঁক দিয়ে কি এত বড় একটা মারাত্মক ঘটনা ঘটে গেল? ঘটনা একটা নয়, ধারাবাহিকভাবে ঘটছে। ভৌগোলিকভাবে ওই ধারাবাহিক শব্দটা বসানো যায় কেন? এই অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে আমি আসবো, কিন্তু আপাতত আপনাদের দেখাবো যে ঘটনা আমাদের সত্যি সত্যি এর সমান্তরাল ঘটেছে এবং যে কোনো সভ্য মানুষকে লজ্জায় ফেলে দেবে। বিনা বিচারে জলজ্যান্ত এক যুবককে পিটিয়ে মেরে ফেললো কিছু স্থানীয় মানুষ, ওই এলাকারই মানুষ। কারা সেটা করলো এবং কারা উস্কানি দিল? পরের প্রতিবেদন। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল, উনিও ইনোসেন্ট, তিনিও জাস্টিস পাবেন। বারুইপুরে নাবালিকার ধর্ষণ খুনে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে গণপিটুনিতে যুবক খুন এবং উস্কানি দেবার ঘটনাতেও কঠোর অবস্থান নিলেন তিনি। যত পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে, একটা লোককেও ছাড়া হবে না। রবিবার পুকুর থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধারের পরই শুরু হয় বিক্ষোভ। গাছের গুড়ি ফেলে টায়ার জ্বালিয়ে চলল টানা বিক্ষোভ। ঘটনাস্থলে পুলিশ এলে তাদের ঘিরেও বিক্ষোভ শুরু হয়। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে ইট, কাচের বোতল ছোড়া হয়। মঙ্গলবার বারুইপুরে গিয়ে এসব ঘটনা নিয়েও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন শুভেন্দু অধিকারী। নাম না করে নিশানা করেছেন তৃণমূল এবং CPM-কেও। পিছন থেকে যারা উস্কেছেন, পলিটিক্যাল লোক, যারা ইলেকশনে রিজেক্ট হয়েছেন, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ শূন্য থেকে 1 হয়েছেন, এবং র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন, তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে। তাদের কল রেকর্ড ইত্যাদি ডিজিপির নেতৃত্বে STF সব কালেক্ট করেছে। ওদেরকেও প্রপারলি লিসেন করা হবে, ওদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। মমতা ব্যানার্জি, আমি এখানে দেখাবো একটা করে, প্রথম 1 বছরে যতগুলো ঘটনা ঘটেছে 2011-তে, তখন শুভেন্দু তার সঙ্গে ছিলেন, সে ট্রেন লেট করে চলুক, ট্রেনে অ্যাক্সিডেন্ট হোক, বিক্ষোভ হোক, খুন হোক, ধর্ষণ হোক, মমতা ব্যানার্জি বলেছেন এটা CPM-এর ষড়যন্ত্র। সুতরাং শুভেন্দুবাবু এখনও শ্যামাপ্রসাদের জন্মদিন পালন করছেন, কিন্তু শ্যামাপ্রসাদের দর্শন বা শ্যামাপ্রসাদের বই না পড়ে এখনও মমতার বইয়ের সিলেবাসে আছেন। সেখান থেকে সরে আসুন, CPM-কে দোষ না দিয়ে দোষীদেরকে ধরুন। রবিবার নাবালিকার মৃতদেহ উদ্ধারের পর গণপিটুনিতে মৃত্যু হয় এক যুবকের। সেই ঘটনাতেও বিচারের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর মব লিঞ্চিং করে যে নিরীহ লোকটাকে, ছেলেটাকে মেরে দিয়েছে, আনমেরিড একটি ইয়াং বয়, সেখানেও যারা হত্যাকারী তাদেরকেও প্রপারলি মার্ডার কেসে যুক্ত করা হবে। এবং পুলিশকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন আছে
যে যারা যারা হুলিগানিজম করেছে পুরো দিন ধরে তাদের এগেনস্টে অ্যাকশন হবে। এখান থেকে টেনে টেনে নিয়ে গেছে। কোন জায়গাটা থেকে? এখান থেকে আমার বাবা বলছে যদি অন্যায় করে থাকে আমি তোদের তুলে দেবো। প্রথমে এসে আগুন ধরাবার চেষ্টা করেছে। কতজন এসেছিল তাও? ওরা অনেকই জন এসেছিল। স্থানীয় না? স্থানীয় ছিল, অবশ্যই বাইরে ছিল। এখান থেকে ট্রেনে আমাদের ওই স্টেশনের দিকে নিয়ে গেছিল। আমার মেরেছিল, একটা লাথি মেরেছিল, আমি এইটা পড়ে গেছি। বাবার এখানে খোলার বাড়ি মেরেছিল, বাবার এখানে কেটে গেছে, এখনো কাটা আছে। এদিন আহত পুলিশ কর্মীদের দেখতে হাসপাতালেও যান মুখ্যমন্ত্রী। পার্থপ্রতিম ঘোষ, আবিদ দত্ত ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এইবার আলোচনার এই অংশে আপনাদের সামনে যার বক্তব্য রাখবো তিনি এ রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু তার যে বক্তব্যটা এখন দেখাবো সেটা এখনকার নয়। গত 2রা জুলাই অর্থাৎ এই বহুল চর্চিত বারুইপুর কাণ্ড হওয়ার আগেই নবান্নে পুলিশের শীর্ষ কর্তাদের পাশে বসিয়ে পুলিশকে স্পষ্ট বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন, অভিযোগ এলে লুকোবেন না, নথিভুক্ত করুন, এফআইআর করুন, সঠিকভাবে মোকাবিলা করুন, কারণ ব্যাধিকে আড়াল করলে ব্যাধি একসময় হাতের বাইরে চলে যায়। একেবারে ঠিক কথা। কিন্তু এই বার্তার 2 দিন পর বারুইপুরে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠল কার্যত এই বার্তার ঠিক উল্টোটা করার। একবার দেখে নিই গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছিলেন। কোনো কিছু অভিযোগ এলে লুকানোর দরকার নেই, নথিভুক্ত করুন, এফআইআর করুন, তাকে সঠিকভাবে মোকাবিলা করুন। এবং ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর যে ধরনের তথ্য বিভিন্ন ক্রাইমের ক্ষেত্রে, বিশেষ করে মহিলা সংক্রান্ত, শিশু সংক্রান্ত যে সমস্ত অভিযোগের ক্ষেত্রে ডাটা বা তথ্য চায়, বিগত দিনে যেটা আমাদের সরকার পাঠায়নি, সেইটা যাতে আমরা কোনোভাবে একটা সংখ্যাও কম না পাঠাই। কারণ আমরা যদি জানতে পারি আমাদের রাজ্যে কোন ধরনের ব্যাধিতে আমরা আক্রান্ত হচ্ছি, কোন ধরনের ব্যাধি বেশি করে হচ্ছে, তাহলে আমরা সঠিক চিকিৎসার ব্যবস্থা করব। সেই ব্যাধিকে আড়াল করলে ব্যাধি বাড়বে এবং একদিন সেই ব্যাধি যখন সামনে আসবে তখন সামলানোর মতো সুযোগ এবং সময় কোনোটাই আপনাদের হাতে থাকবে না, বলছেন খোদ মুখ্যমন্ত্রী। কিন্তু গ্রাউন্ড রিয়েলিটিটা আগের মতোই থেকে গেছে। বারুইপুর কাণ্ডে আবার প্রমাণিত হলো যে সাধারণ মানুষের জন্য পুলিশ নয়, প্রভাবশালীদের জন্য পুলিশ। আজ মুখ্যমন্ত্রীর কথায় মেয়েটির পরিবার আশ্বস্ত হয়েছে, বারবার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তারা। কিন্তু পুলিশ তার কাজটা ঠিক মতো করলে ওই মেয়েটা হয়তো সত্যি আজ বেঁচে থাকতো। আমি দ্রুত একবার দেখাবো যে ওই পরিবারের আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হওয়ার পর, একাধিকবার কথা হওয়ার পর, প্রথম দিন থেকে আজ পর্যন্ত কি বলছেন ওই পরিবারের লোকজন। দেখুন, আলোচনা খুব ফলপ্রসূ হয়েছে, খুব খুশি হয়েছে ওনার সঙ্গে কথা বলে। আমাদের কাছে উনি আমাদের কিছু দাবি করার আগেই উনি সমস্ত কথাই বলে দিয়েছে। আমরা যেগুলো দাবি করতে চাইছিলাম সেই কথাগুলো উনি বলে দিয়েছে। উনি মানে আপনারা আশ্বস্ত? হ্যাঁ, আমরা এক্সট্রা শুধু একটাই কথা বলেছি ওখানে, যেহেতু সূর্যপুরে এরকম বেশ কিছু সমস্যা হচ্ছিল, সে কথাগুলো ওরা এক্সট্রা পুলিশ ফাঁড়ির ব্যবস্থা যদি করা যায় ওখানে, তাহলে আগামী দিনে যেহেতু একটা বড় মার্কেট আছে ওখানে, তাহলে খুব খুশি। পুলিশ ক্যাম্প সেটাও উনি বলে দিয়েছেন, তাতেও আশ্বস্ত করেছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে, উনি আশ্বস্ত করেছেন যে ন্যায় বিচার হবে এবং যেটা ক্যাপিটাল পানিশমেন্ট সেই প্রসেসটা উনি করবেন এবং এই ঘটনার সঙ্গে জড়িত যারা আছে তাদেরকে উনি বিচারের আওতায় আনবেন এবং সেটা খুব দ্রুত হবে। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনারা নিশ্চিন্ত থাকুন, আমরা আপনাদের সুবিচার পাইয়ে দেব। তো তার কথায় আমরা আশ্বস্ত হয়েছি, তার উপরে আমাদের পূর্ণ আস্থা আছে, পরিবারেরও পূর্ণ আস্থা আছে। আমরা সব কিছু তার উপরেই দায়িত্ব দিয়ে দিয়েছি এবং আমরা মনে করি যে আমরা সুবিচার পাবো এবং তার সাথে কথা বলে আমরা সন্তুষ্ট। সিএম পুরো ব্যাপারটা সম্পর্কে অবহিত, সুতরাং আমাদের বলার অবকাশ উনি দেননি। উনি সমস্ত কিছুই আমরা যেগুলো বলতে পারি উনি, আমার মনে হলেন উনি জ্ঞাত, সুতরাং আমাদের আলাদা করে কিছু বলতে হয়নি। আমরা আলাদা করে, আমি আত্মীয়, আমরা আলাদা করে ওনাকে বললাম, একটা জিনিস আলাদা করে ওনাকে বলেছি যে ওই জায়গায় কোনো পুলিশ ফাঁড়ি বা ক্যাম্প যাতে সূর্যপুর পুলিশ ক্যাম্পের জন্য আমরা আবেদন করেছি, উনি তৎক্ষণাৎ সেটা উনি এগ্রি হয়েছেন। নিঃসন্দেহে এই মেয়েটির পরিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আশ্বস্ত হয়েছে, ধন্যবাদও দিচ্ছেন। কিন্তু আবার বলছি, পুলিশ তার কাজটা ঠিকমতো করলে এই মেয়েটা হয়তো আজকে বেঁচে থাকতো। আর ওই গণপিটুনিতে ইন্দ্রজিৎ মণ্ডল যে খুন হলেন, তিনিও অবশ্যই বেঁচে থাকতেন। অরিন্দম মানবেন? অত্যন্ত দুর্ভাগ্য পরিস্থিতির মধ্যে আজকে আমি
এই কথাগুলো বলতে চাচ্ছি যে আমাদের একটা পুলিশ বাহিনীতে একটা কথা আছে, হু উইল পুলিশ দ্য পুলিশ, পুলিশকে কে পুলিশ করবে। সরকার বদল হয়েছে কিন্তু আজকে আমাদের পুলিশের যে কালচার আমরা দীর্ঘদিন ধরে দেখেছি প্রায় 14 বছর, তার আগেও কিছু ছিল, কিন্তু উইদাউট এনি হেজিটেশন আমি বলতে পারি যে গত 12 থেকে 14 বছর পুলিশের যে দলদাসে পরিণত হওয়া দেখেছি, এটা আমরা কিন্তু স্বপ্নেও ভাবতে পারিনি। আমরা জানি মানুষ বেঁচে থাকতে দেহ দান করে মানুষের মঙ্গলের জন্য, কিন্তু বেঁচে থাকতে পুলিশের আইপিএস অফিসাররা যে মেরুদণ্ড বিক্রি করে, এটা কিন্তু এই বিগত সরকারের আমলে দেখলাম। আপনাকে একটা কথা বলছি আজকে, প্রথম কথা হচ্ছে যে আজকে যে ঘটনাটা আপনারা দেখাচ্ছেন অত্যন্ত মর্মদায়ক ঘটনা। কেন আজকে বলছি যে পুলিশের যে কাজটা, আমরা যে সমস্ত থানায় চাকরি করেছি, যে সমস্ত পুলিশ অফিসার দাদা বললেন যে আজকে পরিবেশের কথা, সিস্টেমের কথা, আপনি বলুন তো সুমন বাবু, এই সিস্টেমের মধ্যেই তো আমরা পঙ্কজ দত্তকে পেয়েছি, এই সিস্টেমের মধ্যেই তো আমরা আজকে নজরুল ইসলামকে পেয়েছি, এই সিস্টেমের মধ্যেই তো আমরা আর.ডি. মুখার্জিকে পেয়েছি, মালিয়াল সাহেবকে পেয়েছি, আমরা চাকরি করেছি। কিন্তু আমাদের দুর্ভাগ্য আজকে বলতে হচ্ছে আমরা এরকম মুখ্যমন্ত্রী পাইনি, যিনি আজকে তদন্ত করার সময় স্পটে গিয়ে কখনো বলে দেয় না যে এটা লাভ অ্যাফেয়ার্স বা আজকে প্রেগনেন্ট লেডি, বলে দেয় না। পুলিশকে যে ইনস্ট্রাকশন দিয়েছে গো অ্যাহেড, তোমরা অ্যাজ পার ল তোমরা প্রসিড করো, একটা সিট গঠন করেছে আন্ডার দ্য শেড অফ অ্যাডিশনাল এসপি। আপনি আমাকে আজকে এই কথাটা বলুন। আমি আপনাকে শুধু দুটো এক্সাম্পল দিচ্ছি, সেটা দুটো এক্সাম্পল হচ্ছে হাঁসখালি ঘটনা। আজকে দাদা বললেন হাঁসখালিতে এত দুর্ভাগ্যজনক ঘটনা যে আজকে একটি মেয়ে যখন নাকি ঘটনা ঘটে, 14 বছরের মেয়ে গ্যাংরেপ হয়েছে, আপনি কি জানেন যে সেই গ্যাংরেপে সিবিআই যদি আজকে তদন্ত না দিত ফর্দা, আপনি জানেন যে আজকে 7 দিনে আসা পানিশমেন্ট হতো না। এবং সবচেয়ে আশ্চর্য বলেছিলেন যে প্রেগন্যান্ট লেডি, শুনুন আপনি, আশ্চর্য আমি দেখেছি সুমন বাবু, শুনুন, আমি জীবনে দেখিনি দোজ ওর দ্য অ্যাকিউজড পারসন তাকে আজকে সাক্ষী করে দিয়েছে। হাইকোর্ট যেটা ধরেছে অ্যাকিউজড পারসনকে সাক্ষী করে দিয়েছে যাতে যাতে ট্রায়ালের সময় অ্যাকুইটেড হয়ে যায়। সেকেন্ড আপনাকে বলি, 21/4/2023 উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ, আপনারা অনেক প্রোগ্রাম করেছেন, যে ওখানে একটা মাত্র 14 বছরের মেয়ে, তাকে পুড়িয়ে তো রেপ করলো, পুড়িয়ে মারলো, পুলিশ দড়ি দিয়ে বেঁধে আনছে। এবং সেই ঘটনাটাই ভারতের ইতিহাসে বোধহয় প্রথম আমি দেখেছি। এইটার প্রতিবাদে আজকে তো যারা আজকে গিয়েছিলেন কেউ তো যায়নি, কিন্তু ভারত সেবাশ্রম সংঘ আজকে একটা প্রতিবাদে মিছিল হয়েছিল। সুমন বাবু আপনি আমাকে বলুন তো, একই আইপিএস অফিসার, একই আজকে ইন্সপেক্টর, আজকে যখন নাকি গেল একটা মিসিং, তুমি যখন জানো যে একটা মিসিং হলে চতুর্দিকে একটা দিস ইজ নাও দ্য বার্নিং ইস্যু, তোমরা ইনস্ট্যান্টলি গেলে না, আজকে পাবলিক টেনে তুলছে পুকুর থেকে। আপনারা আজকে জানেন যে অ্যান্টিমর্টাম ড্রাউনিং বলে মেয়েটা যখন জলে পড়ছে, দেখুন সে জলটা খাচ্ছে, সে কত মর্মদায়ক ঘটনা। এই সমস্ত পুলিশ অফিসারদের কি করে চেঞ্জ করবে? আজকে আপনি মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন ক্যাপিটাল পানিশমেন্ট, সুমন বাবু ক্যাপিটাল পানিশমেন্ট এভাবে হয় না, কারণ আমরা জানি ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটা কি, দ্যাট ইজ হচ্ছে ইনভেস্টিগেশন বাই পুলিশ, প্রসিকিউশন বাই প্রসিকিউটর, ডিটারমিনেশন বাই দ্য জাজেস ফর দ্য জাস্টিস। আপনি আমাকে বলেন পুলিশই যদি তদন্তটা না করে, সিজার লিস্ট ঠিক মতো না করে, আজকে যদি মেডিকেল রিপোর্টগুলো ঠিক মতো না করে, সাইন্টিফিক এভিডেন্স না করে, তাহলে আজকে পিপি বা কি করবে, হাইকোর্টের জাস্টিস বা কি করবে? আমি দিনের পর দিন আমি আপনাকে এক্সাম্পল দিয়ে দেখাতে পারি যে আজকে এই বিগত দিনের সরকারের যে চার্জশিট দিয়ে বলেছে 54 দিনের মধ্যে আমরা চার্জশিট দিয়ে দিচ্ছি, ফাঁসি হয়ে যাবে। আপনি দেখে নেবেন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি দুর্গাপুর ল কলেজের ঘটনা, আপনি দেখে নেবেন যে কিভাবে মিথ্যেভাবে আজকে চার্জশিট দিচ্ছে। আপনি আমাকে বলুন তো, আজকে যে পুলিশ অফিসারদের জন্য আজকে সরকারের বদনাম হচ্ছে, আমাদের মুখ্যমন্ত্রী আমি বলবো যে মৃত প্রায় কঙ্কালসারদের প্রশাসনটাকে টেনে তুলছে। আই এম গিভিং এন এক্সাম্পল। আপনি মনে করে থাকুন যে কাকদ্বীপে দীপঙ্করের মা বাবা যখন নাকি কুপিয়ে মেরে ফেলে, একটা তার জড়িয়ে স্প্রেড করে দিল যে ইলেকট্রিফিকেশনে মারা গেছে। শুধু তাই নয়, আজকে এফআইআর নেমড অ্যাকিউজড 8 বছরে অ্যারেস্ট করেনি। আপনি কোন প্রশাসন আছো? কাকদ্বীপকে কিন্তু আজকে আবার আলাদা এসপি করে দিয়েছে, একটা ডিস্ট্রিক্ট করে দিয়েছে। এবার আপনাকে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি বলার সাথে সাথে সেই এফআইআর নেমড অ্যাকিউজড 10 জন কি করে অ্যারেস্ট হলো। আমি আরেকটা আপনাকে এক্সাম্পল দিচ্ছি, তামান্না বলুন 24টা অভিযান নেম অ্যাকিউজড চোখের সামনে ঘুরছে, মানে সার্কামস্টেন্সেস কম্পেল টু কমিট সুইসাইড, দুঃখে গ্রিভিয়েন্সেস, তার দুঃখ বারবার যাচ্ছে, এরা ঘুরে বেড়াচ্ছে, অ্যারেস্ট করুন। আজকে মুখ্যমন্ত্রীর কাছে গেছে, উনি তো ভাই সিপিএম করে, আপনারা আজকে আলোচনা করলেন সিপিএম করে, কি করে আজকে সেই ইনস্ট্যান্টলি অর্ডার দিল, কি করে অ্যারেস্ট হলো? লাস্ট আপনাকে বলছি বরুণ বর্মন। সুমন বাবু আপনাকে বলছি, আমার আত্মীয় থাকে বই অশোকনগরে, অরুণ বিশ্বাস,
14 বছর আগে ছেলেটি আজকে প্রতিবাদী কণ্ঠস্বর তাকে কিভাবে হত্যা করেছে আমি আজকে বলে দিচ্ছি এই এই এবিপি আনন্দের থ্রু দিয়ে, আন্ডার দ্য গাইডেন্স এন্ড ইনস্টিগেশন অফ জ্যোতিপ্রিয় মল্লিক এই মার্ডারটা হয়েছে। আমি আপনাকে প্রমাণ দিয়ে দেব। আজকে দেখুন সেই আসামি আজকে কি করে যখন মুখ্যমন্ত্রী বলে অ্যারেস্ট হচ্ছে, আপনি আমাকে বলুন, একই আইপিএস, একই সিআরপিসি, আইপিসি, ভারতীয় ন্যায় সংহিতা কেন অ্যারেস্ট করলো না? যে সমস্ত পুলিশ অফিসার আজকে ঘুমিয়েছিল তাদের এগেইনস্টে অ্যাকশন নিতে হবে, কারণ এইভাবে ইট ইজ বিয়ন্ড টলারেন্স অফ হিউম্যান বিং। আমি অনির্বাণের কাছে যাব, নিঃসন্দেহে জ্যোতিপ্রিয় মল্লিকের তরফ থেকে কিছু বলার আছে কিনা অনির্বাণ বলতে পারবে, কিন্তু তার আগে তামান্নার কথা বলতেই হবে যে এই অনুষ্ঠানে ওই 9 বছরের ফুটফুটে মেয়েটা চলে যাওয়ার পর তামান্নার মা বসে বলেছিলেন যে 24 জন এফআইআর এর নামের প্রত্যেকে বাইরে পাড়ায় ঘুরে বেড়াচ্ছে, অন্য কোথাও লুকিয়ে নেই, তাও পুলিশ ধরছে না এই অনুষ্ঠানে। তারপরে দেখা গেল সরকার বদলের পর মুহূর্তে এফআইআর নেমরা অ্যারেস্ট হলো। আমি বলছি দেখুন, গ্রেফতারের পর বিচার ব্যবস্থা ঠিক করবে কে দোষী না দোষী, বিচার প্রক্রিয়া চলবে, কিন্তু তার মানে যারা মূল অভিযুক্ত চাইলেই পুলিশ তাদের ধরতে পারত, তাহলে ধরেনি কেন? এই প্রশ্ন তো উঠবে বারবার। পুলিশের ভূমিকা, নিরপেক্ষ তদন্ত প্রশ্নের মুখে অবশ্যই এসে দাঁড়িয়েছে আমাদের এই রাজ্যে। আমার দুই রাজনৈতিক দলের প্রতিনিধির কাছে অবশ্যই উল্টো দিক থেকে আসব। প্রথমে যাব অনির্বাণের কাছে, যে দেখুন বিজেপি ক্ষমতায় আসতে পারে, কিন্তু দেশটা বা রাজ্যটা তো রামরাজ্য হয়ে যায়নি। ভয়ঙ্কর ঘটনা আগেও ঘটেছে, এখনও ঘটছে। গণতন্ত্রের ন্যূনতম শর্ত মেনে যে শাসকের সময় এই ধরনের ঘটনা ঘটবে, বিরোধী দল তার বিরুদ্ধে রাস্তায় নামবে। এইটাই কালও বলেছি, আজও বলছি যে এটাই সুস্থ স্বাভাবিক গণতন্ত্রের লক্ষণ। কিন্তু এই জায়গাতে দৃশ্যত একটা পরিবর্তন ঘটে গেছে। আগে বছরের পর বছর আমরা দেখেছি, শতকের পর শতক বলা ভালো, এই ধরনের ঘটনা ঘটলে পুলিশ সর্বশক্তি প্রয়োগ করে আইনি নিষেধাজ্ঞা জারি করে বিরোধীদের ঘটনাস্থলে যাওয়াটাকে আটকে দেয়। অজুহাতটাও যুগে যুগে এক থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী নেত্রী হিসেবে যা ফেস করতে হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর সময় তার বিরোধীদের একই জিনিস ফেস করতে হয়েছে, যে বিরোধীরা ঘটনাস্থলে গেলে আইন শৃঙ্খলার পরিস্থিতি নাকি ভীষণ খারাপ হয়ে যাবে। কটা উদাহরণ দেব। তৃণমূল আমলে সন্দেশখালী থেকে শামশেরগঞ্জ, বাম আমলে নন্দীগ্রাম থেকে জঙ্গলমহল, সর্বত্রই একই ছবি আমরা দেখেছি। কাল থেকে আজ পর্যন্ত এই জামানায় অন্তত দলমত নির্বিশেষে বিরোধীরা সিপিএম থেকে কংগ্রেস, কালীঘাট তৃণমূল থেকে ঋতব্রত তৃণমূল, এমনকি তৃণমূলের বিদ্রোহী সাংসদদের নতুন পার্টি এনসিপিআই, সবাই ঘটনাস্থলে যেতে পেরেছে, সবাই পরিবারটার সঙ্গে কথা বলতে পেরেছে। কেউ কেউ নিজেদের পুরনো দলের স্লোগান আর বিক্ষোভের মুখে পড়েছে বটে, কিন্তু রাস্তায় পুলিশ কাউকে আটকায়নি, বরং দলীয় বিক্ষোভের মুখে পড়লে তাদের নিরাপত্তাটা সুনিশ্চিত করেছে। আজ অন্তত ঘটনাস্থলে যেতে গিয়ে কোনো বিরোধী দলকে ওই কলকাতা হাইকোর্টের কড়া নাড়তে হয়নি। অনির্বাণ কি এটুকু ফারাক মানবে? হ্যাঁ, ফারাক তো দেখুন নিশ্চিতভাবে আছে। আগের সরকারের প্রচুর সমালোচনা করলেন, তার সবটা আমি অস্বীকারও করছি না, কিন্তু একটা জিনিস কখনো হয়নি যে প্রধান বিরোধী নেত্রীর বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে দিয়ে পুরো রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারীকেও হয়তো পারমিশন দেওয়া হয়নি, কিন্তু তিনি যেখানে এটাও বলতাম, কালকে বিস্তারিত আলোচনা করেছি বলে এটাই ঢুকছি না, কিন্তু তুমি নির্দ্বিধায় বলো। হ্যাঁ, তো আমার প্রশ্ন আছে, একই প্রশ্ন। এবং গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যখন মিছিল তার বাড়ি থেকে বেরোলেন, কেন্দ্রীয় বাহিনীতে আবার তার রাস্তার মুখটাতে তাকে আটকানোর চেষ্টা, এবং ফাইবার গ্লাসের ওই ডান্ডা দিয়ে তার পুরো গলার কাছে এরকম আটকে দেওয়ার চেষ্টা কালকে আমরা দেখেছি, যদিও সেটা শেষ অবধি সফল হয়নি। আচ্ছা, এবার আমি একটা পার্টিনেন্ট ফ্যাক্টে আসি, যে শান্তনু মণ্ডল বিজেপি নেতা, তাকে এই যে ক্লিন চিট দেওয়ার একটা প্রক্রিয়া চলছে, আমার যদি খুব ভুল না হয়ে থাকে, তার নাম কি সরাসরি নির্যাতিতার বাবা তার এফআইআর লেখেননি? তার নাম সরাসরি করে কি এটা উনি লেখেননি যে বিজেপি নেতা শান্তনু মণ্ডলের হস্তক্ষেপে অভিযুক্ত আনন্দ সর্দার সম্ভবত তাকে ছেড়ে দিয়েছে পুলিশ? ডাইরেক্ট তিনি তার এফআইআরে লিখেছেন। তাহলে কেন শান্তনু মণ্ডল বিজেপি নেতা হওয়ার সুবাদে তাকে ক্লিন চিট দেওয়ার এই প্রক্রিয়ায় আমরা পার্টিসিপেট করব? এখানে পুলিশকে যদি আগে থেকেই এই আমরা দেখিয়ে দিতে চাই যে না না, ও তো খুব ভালো ছেলে, ওই তো ধরে নিয়ে যাচ্ছিল, আমি কোনো বিতর্কে যাচ্ছি না, আমার কোনো ভিডিও দেখার দরকার নেই। না, কিন্তু তুমি ভিডিও কি দেখেছো? আমি ভিডিও যেমন দেখেছি, ভিডিও যেমন দেখেছি, আমি এখানে প্রথমেই বলে দিই এটা এবিপি আনন্দের ভিডিও নয়, মানে ওই জন্য তোমার মতটা আমি জানতে চাইছি। প্রাথমিকভাবে নির্যাতিতার যিনি পিতা, তিনি সরাসরি যার নাম করে বলছেন যে এ পুলিশের হস্তক্ষেপ থেকে অভিযুক্তদের ছাড়িয়ে নিয়ে গেছে, আমি তার কথা কেন মান্যতা দেব না? এখানে তো এফআইআর এ শান্তনু মণ্ডলের নাম রয়েছে, এক। দ্বিতীয় কথা, এখানে
পুলিশের যে গাফিলতির কথা আমরা বারবার আলোচনা করেছি, করাই উচিত। পুলিশের আধিকারিক নিজে মাইকিং করে বলছে শান্তনুর নাম আমরা পেয়েছি, তাকেও ছাড়া হবে না। তাহলে কোন ভিত্তিতে যে বিজেপি নেতা বলে আমরা তাকে ছাড় দিয়ে দেবো? তাকে যেমন আমি আগে থেকে দোষীও ঠাউরাচ্ছি না, আমি তাকে আগে থেকে নির্দোষও ঠাউরাতে পারছি না, কারণ তার নাম সরাসরি নির্যাতিতার পিতা, তিনি নাম করে তার এফআইআর করেছেন। দ্বিতীয় কথা, অরিন্দম দা জ্যোতিপ্রিয় মল্লিকের কথা বলছিলেন, বলা মাত্র আমার হাসি পেল একটাই কারণে, আমার খুব ভুল না হয়ে থাকলে জ্যোতিপ্রিয় মল্লিকও এখন মুচলেকা তৃণমূলের অংশ। অরিন্দম দা বলতে পারবেন তামান্নার মায়ের অভিযোগের ভিত্তিতে যাদের গ্রেপ্তার করা হয়েছে, দীপঙ্করের অভিযোগের ভিত্তিতে যাদের গ্রেপ্তার করা হয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিককে চাইলে তো কয়েক ঘন্টায় গ্রেপ্তার হয়ে যেত। হয়েছে কি? তিনি যে হবেন না সেটা আমরা খুব ভালো করে জানি। দেখুন এখানে পুরোটাই মানে তুমি খুব ভালো প্রশ্ন, কিন্তু আমি বলছি যে 15 বছরে হননি, এটা তো ফ্যাক্ট, এটা তো সামনে জ্যোতিপ্রিয় মল্লিক এবার হবে কিনা নিঃসন্দেহে আমি তো বলছি জানতে হবে, দেখতে হবে। খারাপ ছিল, আমি বললাম, মেনে নিলাম খুব খারাপ ছিল। সে এতই খারাপ ছিল যে তাদের যাবতীয় যারা কোটান কোট ভালো তাদেরকে নিয়ে এখন শুভেন্দু অধিকারীকে চলতে হচ্ছে, এবং যে শুভেন্দু অধিকারী যাদেরকে নিয়ে চলছেন তারা ঘটনাস্থলে যাওয়ার পর কি ফেস করেছেন সেটা আমরা যে ক্যামেরার সামনে দেখে নিয়েছি। এবং দ্বিতীয় কথা, একটা জিনিস আমাকে বলুন, আগের আমলে পুলিশের গাফিলতি, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত তাদের দায় সবটাই পুলিশ মন্ত্রীর ছিল। আজকে 2 মাসের সরকার বলে তার দায় পুলিশ মন্ত্রীর হবে না, এই নিয়ম কোথায় লেখা আছে? মানে সরকার 2 মাসের হলে আমি সরকার দায়রা দিতে পারবো না, এটা কি হতে পারে? দিতে পারবে না কেন? তৃণমূল দিচ্ছে, সেই জন্যই তো রাস্তায় নামছে। আমরা খুব খারাপ? না 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 না, আমি বলছি দিতেই পারো, বিরোধী দল হিসেবে আমার তো মনে হয় ডেমোক্রেসিতে তোমাদের রাস্তায় নামাই উচিত। কিন্তু আমি অনির্বাণ একটা জিনিস তোমায় মানতে হবে, তুমি যে মুহূর্তে শাসকের চেয়ার থেকে সরে যাচ্ছ তখন এই ধরনের ঘটনায় তোমার সংবেদনশীল চেহারাটা সামনে আসছে, ভালো হচ্ছে। আমি বলছি গণতন্ত্রের নিয়ম, তুমি যখন শাসকের চেয়ারে বসেছো তুমি লোককে বলতে উৎসবে ফিরুন, আরজি করে বলতে, এখন তুমি বলছো মিছিলে ফিরুন। আমি বলছি এটা ভালো, মিছিলে না ফিরুন যদি বিরোধী না বলে আমি বলবো গণতন্ত্র গোল্লায় গেছে। কিন্তু আমি বলছি একেবারে র্যাডিক্যাল চেঞ্জ হয়ে গেলে, বিজেপির যেরকম শাসকে হওয়ার পরে নিশ্চয়ই চেঞ্জ হয়েছে, তৃণমূলেরও তো চেঞ্জ একেবারে। আমি বলছি দেখুন, যে মানে ক্ষমতার রাজনীতি যেটা, মানে সরকারে যাওয়ার যে রাজনীতি, সেইখানে যারা কখনো ক্ষমতায় থাকে তাদের প্রচুর কাঁটার মুকুট পড়তে হয়। তারা যখন ক্ষমতায় থাকে প্রচুর কথা শুনতে হয়, না থাকলে আবার তারা কথা শোনানোর জায়গায় থাকে, তাদেরকে তখনও কথা শুনতে হয়। ঠিক, কিন্তু আমি বলছি ক্ষমতায় থেকে পুলিশকে, মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরে একটা ঘটনা ঘটেছে সবসময় প্রতি মুহূর্তে পুলিশকে ডিফেন্ড করেছে। তুমি মানবে কি না যে শুভেন্দু অধিকারী অন্তত প্রকাশ্যে অন ক্যামেরা ভেতরে কি বলেছেন আমি তো মনস্তত্ত্ববিদ নই, বলতে পারবো না, কিন্তু কোথাও পুলিশ ডিফেন্ড করেছেন আমায় দেখা। দেখুন, যারা ক্ষমতায় থাকে বা ক্ষমতায় থাকে না আবার কখনো আসতে পারে, তাদের আপনি এরকম হাজারটা দোষ ধরতে পারবেন, আমাদের এটা নিয়ে চলতে হয়। কিন্তু যারা ক্ষমতার ধারে কাছেই কখনো ছিল না, আমি তাদেরকে জিজ্ঞাসা করব, মমতা বন্দ্যোপাধ্যায়কে গালি দিতে তারা যতটা তৎপর, আজকে স্রেফ 2 মাসের সরকার বলে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে একটা কথাও তাদেরকে বলবেন না। কেন বলবেন না? তাদের তো কোথাও টিকি বাধা থাকার কথা নয়, তারা তো আপাতভাবে নিরপেক্ষ। তারা কেন বলছেন আমরা তো নিরপেক্ষ নই? আমি তো আমার দলের পক্ষে। আমি বলছি, আমি আপনাকে বলি, আপনি যে বারুইপুর সম্পর্কে যে কথাগুলো বললেন নিশ্চয়ই স্পটে ছিলেন না? আপনি কি দেখছেন? টিভি দেখছেন? স্পটে ছিলেন? না, আমি ওটাই উত্তর দিচ্ছি, আমি আপনার এটাই উত্তর দিচ্ছি যে আপনি যে বললেন জ্যোতিপ্রিয় স্পটে ছিলেন। আরে ভাই, আপনি আমার কথা শুনুন না। সেটা আপনাকে দেখতে হবে। আমি ওইটাই আপনার উত্তর সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। আপনি তো আমার নামটা বললেই বলছি না, আমি নাম বলি। আপনি যেটা বলেছেন ঠিক বলেছেন, কারেক্ট, ইউ আর 100% আমি তো নামই বলি। আমি আপনাকে বলছি যে আপনি যেমন নাকি স্পটে যাননি, গতদিন যখন নাকি আজকে অ্যারেস্ট হওয়ার পরে যে পেপারগুলো বেরিয়েছে, সেই পেপারগুলো কি আপনি পড়েছেন? জ্যোতিপ্রিয় বাবু সম্পর্কে কি লিখেছে? যখন নাকি ফেলটা মার্ডার হয় তার পরবর্তীকালে তার মা বাবার স্টেটমেন্টটা কি আপনার রিকভার করতে আমি জানি তো, একদম আপনি নিজে আবেদন করুন জ্যোতিপ্রিয় মল্লিককে অ্যারেস্ট করতে, আমি সমর্থন করব। আমি অ্যারেস্টটা শুনুন, আপনাকে আমি আপনাকে সমর্থন করব। 14 বছর আগের ঘটনা কি আমি এতদিন করিনি, এখন সমর্থন করব। বেশ, আমি পরবর্তী বক্তার কাছে যাব, কিন্তু তার আগে এতবার বিতর্কটা হচ্ছে, আমার আরেকবার দেখাতে হবে। হাঁসখালির পর আবার বলছি যে পুলিশকে ডিফেন্ড করা না করা, ঘটনার পরে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, ফারাক হয়েছে কি হয়নি আপনারা বিচার করবেন। দ্রুত একবার দেখে নেব মমতা বন্দ্যোপাধ্যায় হাঁসখালির পরে ঠিক কি বলেছিলেন। একটা বাচ্চা মেয়ে মারা গেছে নাকি রেপ্ট হয়ে, আপনি রেপ্ট বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? এটা এনকোয়ারি করেছেন কি? ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল আমি শুনেছি। আচ্ছা, পার্ক স্ট্রিটের ঘটনা অথবা কামদুনির ঘটনা, সেই ছোট ঘটনা, সাজানো ঘটনা, রাজ্য রাজনীতিতে মানে আইকনিক প্রবাদের জায়গা নিয়ে নিল ওই মন্তব্যগুলো। না করলেই পারতেন, তদন্ত তো তখন শুরুই হয়নি পুলিশের।
মানে অথবা সদ্য শুরু হয়েছে। কাটোয়ার পর ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী? দেখুন, এটা প্রশাসনের মতো করবে, টোটালটাই সাজিয়ে তোলা, পরিকল্পনা করে সাজিয়ে চিৎকার করা, বলছে রেপ করে চিৎকার কর। মেডিকেল এভিডেন্স হয়েছে, এভিডেন্সে পাওয়া গেছে কিছু পাওয়া যায়নি। বেশ, আমি আলোচনার এইখানে একেবারে খুব পরিষ্কার করে, যেটা অনির্বাণ বলেনি, আজকে তৃণমূলের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে যে রাজা নামে, আমি বিস্তারিত তার উত্তর সায়ন্তনবাবুর কাছে নেব, কিন্তু রাজা বলে এক অভিযুক্তকে রক্ষা করার চেষ্টা করছে, জিজ্ঞাসার চিহ্ন, স্পষ্ট প্রশ্ন তোলা হয়েছে বিজেপি এবং পুলিশের ইন্টেনশন নিয়ে। আমি দ্রুত একবার এই রাজা কাহিনীটা, রাজকাহিনীটাও বলা যায়, দেখে নি। বারুইপুরে যৌন নির্যাতনের পর নৃশংসভাবে খুন করা হয়েছে ক্লাস 6-এর ছাত্রীকে। এই ঘটনার ভয়াবহতা কাঁপিয়ে দিয়েছে সকলকে। 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই প্রেক্ষাপটে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে রাজা নামে এক অভিযুক্তকে আড়ালের চেষ্টার অভিযোগ তুলল তৃণমূল। তাদের পোস্ট করা এই ভিডিওতে বারবারই রাজা নামটি শোনা যাচ্ছে। এই ভিডিও পোস্ট করে তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, বারুইপুরের এই ভয়াবহ ঘটনায় পুলিশ বিশেষভাবে রাজা নামের একজন অভিযুক্তকে রক্ষা করার চেষ্টা করছে বলে মনে হচ্ছে। কেন? কারণ সে নাকি একজন বিজেপি কর্মী। ক্ষমতাসীন দলের নির্দেশে কাজ করে পুলিশ অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা করছে এবং এই মামলার সাথে জড়িত গুরুত্বপূর্ণ তথ্যগুলো ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। বাংলায় আসলে কি ঘটছে? রাজ্য কোন দিকে এগোচ্ছে? তাদের পোস্ট করা ভিডিওয় দেখা যাচ্ছে ফাঁড়িতে 2 অভিযুক্ত আনন্দ সর্দার ও প্রভাস মণ্ডলকে জেরা করছে পুলিশ। আমি ছিল নি স্যার, আমার ধর্ম কথা বলছি, তুই কি করে জানিস? ঠিক কি রে সাথে যাচ্ছিল, আমি দেখেছি। আমাদের সিসি ক্যামেরা আছে, শোনা, আমাদের দিঘির পাড়ে বাড়ি, ভালো বলছো, আমাদের দিঘির পাড়ে বাড়ি, যে রাত্রিবেলা এখন ক্যামেরা, তুমি এখন ক্যামেরা খুললে ধরতে পারবে কে কে ঘুরছিল, কে কে যাচ্ছিল। ক্যামেরা আমাদের মনের মাথায় ক্যামেরা আছে, ক্যামেরা তুমি দেখো। Who is Raja? You are hearing the suspects in custody talk about a Raja. Who is Raja? Where are the answers? এর আগে নিহত নাবালিকার পরিবারের মুখেও শোনা যায় রাজার নাম। কবির আছে, দিবাকর আছে, আনন্দ আছে, 4 জনের নাম। পাপির ছেলে রাজা আছে। মাস্টার মাইন্ড ছিল পরেশ, এবং তার যে সাঙ্গপাঙ্গ ছিল তার মধ্যে ছিল প্রবীর, আরেকজন ছিল আনন্দ, এবং আরো 2টো নাম দিবাকর, এবং আরো 2টো নাম উঠে আসছে, রাজু এবং রাজা এবং ছোটু। যদিও বিজেপির দাবি এই ভিডিওটি ভুয়ো। অনেক ভুয়ো খবর এবং ফেক খবর ছড়ানো হচ্ছে, যারা রাজনীতি করার জন্য এই ধরনের খবর ছড়াচ্ছে। তদন্তে কি সামনে আসে সেদিকেই তাকিয়ে সকলে। পার্থপ্রতিম ঘোষ, বিজেন্দ্র সিংহ, সন্দীপ সরকার, এবিপি আনন্দ। দেখুন, বারুইপুরের ঘটনায় পুলিশের গাফিলতি তো স্পষ্ট, কিন্তু তৃণমূল আপনারা দেখলেন আজ অভিযোগ করছে যে এই গাফিলতির পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে। তৃণমূল অফিসিয়ালি আজ পোস্ট করেছে কোট আনকোট যে বারুইপুরের এই ভয়াবহ ঘটনায় পুলিশ বিশেষভাবে রাজা নামে এক অভিযুক্তকে রক্ষা করার চেষ্টা করছে বলে মনে হচ্ছে। কেন? কারণ সে নাকি একজন বিজেপি কর্মী, আনকোট। আচ্ছা, যদিও যে কোনো অভিযোগে এইভাবে এতবার নাকি আর মনে হচ্ছে যদি থাকে, তাহলে নিঃসন্দেহে অভিযোগের গুরুত্বটা কমে যায়। কিন্তু আমি আপাতত সেই কূট প্রশ্নে যাচ্ছি না। মোটের ওপর ভাইরাল হওয়া ভিডিও রিপোস্ট করে তৃণমূল যেটা বলতে চাইছে সেটা হলো অদক্ষতা বা গাফিলতি নয়, বিজেপিকে বাঁচাতেই পুলিশ নাকি তাদের কর্তব্য পালন করেছে। অর্থাৎ শাসক দল ও পুলিশের সেই অশুভ আঁতাতের অভিযোগ যা গত 15 বছরে বারবার এ রাজ্যে উঠেছে, তার আগেও উঠেছে। সায়ন্তন বসু কি মানবে? দেখুন, আমি তো মানার প্রশ্ন নেই, কিন্তু নির্যাতিতা বা যে শিশুটি অত্যন্ত দুঃখজনকভাবে খুন হলো, তার গার্জিয়ানও কিন্তু মানছেন না। তার পিতা, আপনাদের চ্যানেলেই দেখছি যে মুখ্যমন্ত্রীর প্রতি সম্পূর্ণ ভরসা রেখেছেন, তার রিলেটিভরা মুখ্যমন্ত্রীর ওপর সম্পূর্ণ ভরসা রেখেছেন। কাজেই আমার কখনোই মনে হয় না যে মুখ্যমন্ত্রীর যেভাবে পুলিশকে নির্দেশ দিয়েছেন, ভিডিওর কথা নয়, আমি তর্কের খাতিরে বললাম, সব সত্যি, তর্কের খাতিরে বলছি, অথেন্টিসিটি আমি জানি না, সব সত্যি। পুলিশ কিন্তু কোনো রং দেখবে না, ব্যবস্থা নেবে।
কারণ মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাষায় পুলিশকে মানে নির্দেশ দিয়েছেন। পুলিশের গাফিলতি থাকলেও পুলিশ ব্যবস্থা পুলিশের নেয়। গাফিলতি হয়তো ছিল, তদন্ত তো 3 দিন পরে এখন আমরা ডিটেলস পাবো, যে তদন্ত হবে, দেখা যাবে। পুলিশের গাফিলতি ছিল বলে আপাত দৃষ্টিতে সকলেরই মনে হচ্ছে, তার জন্যই তো মুখ্যমন্ত্রী তদন্ত করতে দিয়েছেন, না তো কেন তদন্ত করতে দেবেন? কিন্তু যেটা মূল কথা সেটা হচ্ছে তৃণমূল জমানা আর এই জমানার মধ্যে দুটো ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স হচ্ছে ওখানে মুখ্যমন্ত্রী তদন্ত করতেন, তিনি শিলাদিত্যকে ধরিয়ে দিয়েছিলেন, দেখো এই মাওবাদী ধরে নাও, একজন শিলাদিত্য ধরা পড়ে গেল মাঠের মধ্যে সভা করে। বাকি আপনারাই এখন দেখালেন হাসকালিতে ভিকটিম সম্পর্কে তৎকালীন মুখ্যমন্ত্রীর বক্তব্য। তিনি ছিলেন ইনভেস্টিগেটর, তিনি আইও ছিলেন, তিনি সব সিদ্ধান্ত নিতেন কে দোষী কে নির্দোষ। এমনকি একটি টিভি চ্যানেলে তার সাক্ষাৎকার নিচ্ছিলেন এখন তৃণমূলের সঙ্গে যুক্ত সাগরিকা ঘোষ। তখন সম্ভবত লা মার্টিনার স্কুলের প্রেসিডেন্সির এক ছাত্রী একটি প্রশ্ন করেছিলেন, তার উত্তরে তাকেও মাওবাদী বানিয়ে দিয়েছিলেন। সেদিনের মুখ্যমন্ত্রী আর আজকের মুখ্যমন্ত্রীর মধ্যে ফান্ডামেন্টাল ডিফারেন্স হচ্ছে আজকের মুখ্যমন্ত্রী ইনভেস্টিগেটর নন, তিনি আইও নন, তিনি ডিটেকটিভ নন, তিনি পুলিশের কুকুর নন, তিনি অ্যাডমিনিস্ট্রেটর, তিনি প্রশাসক। তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যদি কিন্তু শান্তন এরকম হবে না তো, এই উস্কানিদাতা এতবার বলা হচ্ছে যে উস্কানিদাতা বলে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের গ্রেফতারির আওতায় নিয়ে আসা হলো। না, উস্কানিদাতা তো টিভিতেই দেখা যাবে, আপনাদের চ্যানেলই তো দেখাবে কারা কারা উস্কানি দিয়েছে। এখন ক্যামেরার বাইরে কিছু আছে নাকি? যারা উস্কানি দিচ্ছেন, কারা ফোন করছেন, সমস্ত কিছু নজরে আসবে, রেকর্ড থাকবে, সার্ভেলেন্স রেকর্ড থাকবে, কোন দলের কে করেছেন, কমিউনাল রায়ট বানানোর চেষ্টা হচ্ছিল কিনা এই ঘটনাকে কেন্দ্র করে, এমন অভিযোগ এসছে। কাজে সেগুলো প্রমাণ এসে যাবে একদমই নিয়ে। আরেকটা তো চোখের সামনে ক্রাইম হয়েছে যেখানে দুর্ভাগ্যবশত পুলিশও উপস্থিত ছিল, সেটা হচ্ছে গণপিটুনি। আমি বলছি তো পুলিশের সামনে ঘটনা ঘটেছে, তো সমস্ত কিছু তদন্ত 3 দিন পরে জানা যাবে কারা দোষী কারা নির্দোষ। দেখুন 3 জন আইপিএস অফিসার সাসপেন্ড হয়েছেন, সেদিনও মুখ্যমন্ত্রী করতে পারতেন। আরজি করের ঘটনার পরে একই কাণ্ড তৎকালীন মুখ্যমন্ত্রী করতে পারতেন, তাহলে হয়তো এত বড় দায় তাকে নিতে হতো না। কি আছে, আইপিএস অফিসারদের সাসপেন্ড করতে গেলে কেন্দ্রের অনুমোদন দরকার, তিনি যদি সাসপেন্ড করতেন কেন্দ্র অনুমোদন দিত, এখনও তো সে অনুমোদন এক্সটেনশন হয়ে রয়েছে। কাজেই যদি প্রশাসনের টপ এবং একজন ডিজি র্যাঙ্কের অফিসার আছেন যিনি সাসপেন্ড হয়েছেন, সেই লেভেলের অফিসার যদি সাসপেন্ড হতে পারে, সেই সাসপেনশন আরো 4 মাস এক্সটেন্ডেড হয়েছে। যদি রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারের অনুমোদন নিয়ে এই সাসপেনশনকে এক্সটেন্ড করতে পারেন, সাসপেন্ড করতে পারেন, তাহলে থানার ওসিআইসিকে সাসপেন্ড করতে কত সময় লাগবে? কিন্তু তাদের জন্য একটা বেসিস দরকার, তার জন্য একটু সরকারকে সময় দিতে হবে। আমি দুটো কথা বলতে চাই, সেটা হচ্ছে যেটা আমাদের সবাই এখানে আলোচনা করলেন, আপনিও করলেন, পুলিশের তো পরিবর্তন হয়নি, সেই লোকটাই তো চাকরি করছে। শুধু 15 বছর না, আমি তো 50 বছরের ইতিহাস টানবো পুলিশের। এখানে অরিন্দমবাবু বসে আছেন, তখন নাম বলা অপরাধ ছিল না। ফুলবাগানের নেহার বানু কেস মনে আছে? নেহার বানু কেস, ফুলবাগানের সে যুগের ঘটনা। নেহার বানু কেসের পরে আমি যদি একটার পর একটা ঘটনা বলি, সিপিএমের আমলে বানতলা হয়েছিল, ঘোকসাডাঙ্গা হয়েছিল, প্রত্যেক জায়গায় কিন্তু পুলিশের অপদার্থতার কথা বারবার না, অনির্বাণ প্রশ্ন তুলছে যে সেই পুলিশের দায় শুধু 2 মাস মাত্র সরকারটা এসছে, তা সত্ত্বেও কেন সরকার নেবে না, পুলিশ মন্ত্রী নেবেন না? আমরা সব দায় নিচ্ছি, কিন্তু অপরাধীদের গ্রেপ্তার করব, আমরা এই কথা গ্যারান্টি সহকারে বলছি। আমার সরকার গ্যারান্টি সহকারে বলছে ক্রাইম হয়েছে, ক্রাইম হয়নি এটা বলছে না, ক্রাইম হয়েছে, অপরাধীদেরকে। তখন সরকার বলতেন ক্রাইমই হয়নি, লাভ অ্যাফেয়ার। পার্ক স্ট্রিটের কথা উঠলো, সেখানে আরেকজনের স্টেটমেন্ট ছিল যেটা নিয়ে খুব সমালোচনা হয়েছিল, তার নাম কাকুলি ঘোষ। এক মহা মুশকিল কে স্টেটমেন্ট দিয়েছে, এখন দল ছেড়ে পালিয়ে গেছে, দল ছেড়ে পালিয়ে গেছে, দল ছেড়ে পালিয়ে গেছে। কাকুলি দিকে আপনার দলে কালকে অভিষেক ব্যানার্জি দল ছেড়ে পালিয়ে যাবে, আপনি চিন্তা করছেন কেন? সে তো এনসিপিআই, মমতা ব্যানার্জি মানে কি রকম অবস্থা বাবু, এনসিপিআই হারানোর কথা বললা, বিজেপি হারানোর সব চলে গেছে, এনসিপিআই কি বিজেপি দল? এক মহা মুশকিল প্রবল করে দেন কেন? বলে কাকলি, জ্যোতিপ্রিয় মল্লিক, এটা বলবো অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। কাকলিদির স্টেটমেন্ট নিয়ে খুব সমালোচনা হয়েছিল আজকে। সেই কাকলিদির আমিও বলছি, এবার কথা হচ্ছে তিনি বলছেন আমি মুখ্যমন্ত্রীর নির্দেশে এসেছি। আজকে
যে মুখ্যমন্ত্রীকে নিয়ে শান্তনদা এত প্রশংসা করছেন তার উনি নির্দেশে কি সে বললেন? যাচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছেন কি? মুখ্যমন্ত্রী বলুক। না, না, মুখ্যমন্ত্রী আপনি বলেছেন বলুন কি? মিথ্যা আমার কথা নির্দেশে বলছেন। গেছেন। আপনি বলুন না, মিথ্যা কথা শুনুন, বলছেন। সবার সব আরে আপনি বলুন না মিথ্যা কথা বলছেন। সময় নেই। আমাদের NDA মুখ্যমন্ত্রীর সরি। সময় নেই না। আরে উনি NDA সরি। এই যে পাঠটা নিয়ে বিতর্ক বেঁধেছে একেবারে এইটা নিয়ে, এবং মানুষের বা কেউ বলতেই পারেন তার মধ্যে দলীয় সমর্থকেরাও মিশেছিলেন, কি স্লোগানের মুখোমুখি হলেন আলাদা করে তা নিয়ে আলোচনা এবং প্রতিবেদন দেখাবো। কিন্তু এখন আবার এই ঘটনায় ফিরবো এবং আপনাদের সামনে রাখবো, সেটা হচ্ছে নাবালিকাকে নিয়ে এত কথা হচ্ছে। এই ঘটনা নিয়ে আরেকবার দেখাবো যে এখনো পর্যন্ত পরিকল্পনা মাফিক কেন মনে হচ্ছে এবং একটার পর একটা পুলিশি তদন্তে যে তথ্যগুলো উঠে আসছে সেইগুলো। আমি উইদিন এ উইক আসবো এবং দুটো ফ্যামিলিতে যাব, তখন সরকার ওরা যা চেয়েছে সরকার যা করলো দেখতে পাবেন। আমরা সব কিছু তার উপরেই দায়িত্ব দিয়ে দিয়েছি এবং আমরা মনে করি যে আমরা সুবিচার পাবো এবং তার সাথে কথা বলে আমরা সন্তুষ্ট। বারুইপুরে শুধু এক কিশোরীর মৃত্যু হয়নি, মৃত্যু হয়েছে তার মা বাবার দেখা অজস্র স্বপ্নের। ছোট্ট মেয়েটাকে যারা নৃশংসভাবে শেষ করেছে, এখন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে পরিবার। আমার মেয়েকে যে দিয়ে শাস্তি দিয়ে মেরেছে, তাদেরও যেন শাস্তি দিয়ে তবে ফাঁসি হয়। আমার মতো না যেন কোনো মা যেন বাচ্চা হারায়, সেরম শাস্তি চায় তাদের। এই ঘটনার তদন্তে সামনে এসেছে স্থানীয় একটি দোকানের সিসিটিভি ফুটেজ, যেখানে কয়েক মিনিটের মধ্যে একাধিকবার যাতায়াত করতে দেখা যাচ্ছে ধৃত প্রভাস মণ্ডলকে। প্রথম ফুটেজে দেখা যাচ্ছে এক ব্যক্তির সঙ্গে জয়নগরের দিক থেকে বারুইপুরের দিকে যাচ্ছে ধৃত অভিযুক্ত প্রভাস মণ্ডল। 1 মিনিট পর রাস্তার উল্টো ফুট ধরে 12 বছরের নাবালিকাকে ফলো করে বারুইপুরের দিক থেকে জয়নগরের দিকে যাচ্ছে অভিযুক্ত প্রভাস। পর মুহূর্তেই প্রভাস মণ্ডল নাবালিকার সঙ্গেই হেঁটে ফিরছে। আমরা দাঁড়িয়ে রয়েছি জনবহুল এই অঞ্চলের মধ্যে একটা নির্জন জায়গা, যেখানে পরিত্যক্ত একটি বাড়ি, এছাড়াও চারিদিকে দেখলে জঙ্গলের মতন অঞ্চল দেখা যাচ্ছে। গাছের একটা ডাল সেটা পাতা রয়েছে, অনায়াসে এখান থেকে ওই যে রাস্তা দেখা যাচ্ছে সেই রাস্তা দিয়ে সরাসরি যাওয়া যায় ঠিক ঘটনাস্থল, অর্থাৎ যেখান থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে পুকুরে। এই রেল লাইন ক্রস করলে বা পার করলেই সেই পুকুর। এই রাস্তাটা কোনো সিসি ক্যামেরার আওতার মধ্যে আছে? হ্যাঁ ছিল আগে, ঠিক আছে, কিন্তু এইখানে একটা ক্যামেরা ইউজ করেছিল, কিন্তু এখন ধরুন একটা ঝড়ের জন্য ক্যামেরাগুলোর উপরে ধরুন এই গাছের ডাল ভেঙে পড়ার ফলে ক্যামেরাগুলো ধরুন লাইন আউট হয়ে গেছে, গেলে এখন আর হয় না, অফ হয়ে আছে। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত। এই নির্জন রাস্তাও তাকে দেখানো হয়। এখনো পর্যন্ত 3 লোক অ্যারেস্ট হয়েছে, ইনভেস্টিগেশন চলছে, খুব সেন্সিটিভ কেস আছে। বারুইপুর কাণ্ডে ইতিমধ্যেই আনন্দ সর্দার, দিবাকর সর্দার, প্রভাস মণ্ডল এই 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে যে পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়েছে শনিবার তার পাশের একটি ঝুপড়িতে বসে নেশা করছিল আনন্দ সর্দার ও দিবাকর সর্দার। প্রভাস মণ্ডলকে 10,000 টাকা টোপ দিয়ে মেয়েটিকে আনতে বলা হয়। পুলিশ সূত্রে দাবি, জেরায় ধৃতরা দাবি করেছে সেখানে আনার পর নাবালিকা পালাতে চায়, তখন তার উপর অত্যাচার চালানো হয়। নাবালিকা সংজ্ঞাহীন হয়ে পড়লে বস্তায় ভরে তাকে পুকুরে ফেলে দেওয়া হয়। ফেলার সময় ছিঁড়ে যায় বস্তাটি, তখন পুকুরে দেহ ফেলে রেখে বাড়ির উদ্দেশ্যে চম্পট দেয় অভিযুক্তরা। গতকাল রাত্রেবেলা 3 জনকে এখানে মুখোমুখি বসায় পুলিশ। কারণ হচ্ছে 3 জনে কিন্তু একে অপরের দিকে আঙুল তুলছেন এবং সেক্ষেত্রে তাদের বক্তব্য অনেকগুলো জায়গাতে অসঙ্গতি। এখন পুলিশ জানার চেষ্টা করে তাদেরকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করে যে কি ঘটেছিল। ফাঁসি চাই ওদের, ফাঁসি চাই, আচ্ছা ফাঁসি চাই। আর যেগুলো ধরা পড়েনি তাদেরকে ধরতে হবে। বারুইপুর কাণ্ডের পর শান্তনু মণ্ডল নামে এক বিজেপি নেতার বিরুদ্ধে অনেকেই অভিযুক্তকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার অভিযোগ তুলেছিলেন, যদিও ভিডিওতে দেখা যায় তিনি অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন। মুখ্যমন্ত্রীকে আমি আবেদন করব যাতে এরকম জানোয়াররা যাতে সমাজের মুখে না চলতে পারে, আর কিছু ভাষা নেই। বারুইপুর কাণ্ডে সবার দাবি এখন একটাই, দ্রুত সুবিচার এবং অপরাধীদের কঠোর শাস্তি। আবির দত্ত, পার্থপ্রতিম ঘোষ, রঞ্জিত হালদার, এবিপি আনন্দ। ওই যে পুকুরটা দেখলেন যেখান থেকে মেয়েটার প্রাণহীন নিথর দেহ তোলা হয়েছিল, ওই পুকুরটা থেকে 8 কিলোমিটার দূরে একটা খেলার মাঠ আছে। সেই খেলার মাঠে কিছু কিশোরের মধ্যে তর্কাতর্কি বা ফুটবল খেলা নিয়ে যে ধরনের সমস্যা হয়ে থাকে অ্যাডোলেসেন্সে, তার পরিণতি হিসেবে 17 বছরের একজন কিশোরকে
তারই ওই বন্ধুরা, যাদের মধ্যে আবার অনেক নাবালক আছেন, খুন করেছে। ভুল শুনছেন না, এইটা হয়েছে এই ঘটনার 24 ঘন্টার মধ্যে ওই বারুইপুরে, মেরে কেটে 48 ঘন্টা যদি হয়। আমি দ্রুত পরের প্রতিবেদনটা দেখাবো, তারপরে একটা বড় জিজ্ঞাসার চিহ্ন, অজস্র প্রশ্ন নিয়ে নন্দিনীদির কাছে আসবো। দেখুন, তোরপে কষ্ট দিয়ে মেরেছে ওইটুকানি বাচ্চাটাকে, কোলে করে মানুষ করেছি, যে কি কষ্ট করে মানুষ হয়েছে। নাবালিকার পর নাবালক খুন, ঘটনাস্থল সেই বারুইপুর। মাত্র 17 বছরের এক কিশোরকে কুপিয়ে খুনের মতো বিভৎস অভিযোগে আটক করা হলো তার 5 নাবালক বন্ধুকে। রবিবার এই বারুইপুরের পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয় 12 বছরের বালিকার দেহ, যাকে যৌন নির্যাতনের পর খুন করা হয় বলে অভিযোগ। দুদিনের মধ্যে সেখান থেকে 8 কিলোমিটার দূরে আরও একটা ভয়ঙ্কর খুন। বারুইপুর থানার অন্তর্গত বিশালাক্ষীতলা পালপাড়ায় আমরা যেখানে রয়েছি, এখানেই কিন্তু সেই নাবালক ফুটবলারকে রীতিমতো কুপিয়ে খুনের ঘটনা ঘটে। সেই ঘটনাস্থল ক্যামেরা পার্সন অভিজিৎ দত্তকে বলবো, যেটা দেখা যাচ্ছে যে বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে কিন্তু এই জায়গাটিকে রীতিমতো ঘিরে রাখা হয়েছে। এই যে ঘটনাস্থল, এখানে কিন্তু ধস্তাধস্তির দাগ এখনো পর্যন্ত স্পষ্ট। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের বাসিন্দা ছিল 17 বছরের প্রসেনজিৎ বিশ্বাস। ফুটবল অন্তপ্রাণ, পাড়ায় পাড়ায় খেপ খেলে সংসারের খরচ টানত 17 বছরের কিশোর। অভিযোগ, পরিকল্পনা মাফিক তাকে খুন করে 17 বছরের ওই কিশোরের বন্ধুরাই। আমাকে বললো, বাবা কালকে সকালে আবার খেলা আছে। আমি ওর জার্সি বুট সব আলাদা আলাদা করে রেখে দিই, সকালে খেলবে চলে। তারপর ছেলে আমি ফাঁসে যাই। আমার ছেলে মাস্তান গুন্ডা না, আমার ছেলেকে আমার খরচা দিত, আমার খাওয়া দিত। পরিবারের দাবি, সোমবার সন্ধে 7টা নাগাদ ফোন করে প্রসেনজিৎ বিশ্বাসকে ডেকে নিয়ে যায় বন্ধুরা। তারপরেই এই ঘটনা। আমরা শুনেছি একটা মেয়ের সঙ্গে দুজনের প্রেম ছিল, দুটো ছেলের। একটা ছেলে কিছুদিন নাগাদ ধরে মেয়েটাকে ডিস্টার্ব করছিল, ঝামেলা হচ্ছে বলে ডেকেছে আমার ভাইকে। আমার ভাই বলছে, ভাই তোরা কেন গায়ে হাত দিচ্ছিস? তখন আমার ভাই দুজনকে এরকম দুটো হাত দিয়ে ঠেলা মেরেছিল। মারলে একজন এরকম হাতের ভেতর থেকে কাটারি বার করে পেছন দিক থেকে কুপিয়েছে, সামনের দিক থেকে কুপিয়েছে, ভাইকে তাড়া করতে করতে কুপিয়েছে। এরপর সোমবার রাতে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় বারুইপুর মহকুমা হাসপাতাল চত্বর। নিহতকে হাসপাতালে নিয়ে গিয়েছিল অভিযুক্ত 3 নাবালক। খবর পেয়ে সেখানে পৌঁছে যায় নিহতের পরিজন ও এলাকাবাসী। ভয়ে বেডের নিচে আশ্রয় নেয় অভিযুক্তরা। হাসপাতালে পুলিশ আউটপোস্টে চলে ভাঙচুর। ঘটনাস্থলে গেলে আইজিকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। কোথায় কোথায় এখানে পুলিশ আসামিদের বাঁচা দিয়েছে, কি করবে? আরো তো সুযোগ পেয়ে যাবে। টোটাল 5 জন ইনভলভ ছিল, আমরা 5 জনকে অ্যারেস্ট করে নিয়েছি এবং আমরা তদন্ত করছি। মঙ্গলবার বারুইপুর এসপি অফিসে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন নিহতের পরিবারের সদস্যরা। আইন শৃঙ্খলার গুরুতর অবনতি, ফুটবল খেলা নিয়ে, তাও কি বন্ধু বান্ধবদের মধ্যে ভয়ে চলে যাচ্ছে, ভরসা আসছে, তা তো আসছে না। এটা সিপিএম আমলে শুরু হয়েছিল, তৃণমূল আমলে যেহেতু সাজা হতো না, এই কারণের জন্য ক্রমাগত ওই হিংসা বেড়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়া এর এক তীর্থক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। বিজেপি সরকার এসছে, অনেক কমেছে, কিন্তু আমাদের বক্তব্য একটাও বা হবে কেন? আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যা খুশি তাই করার এই যে প্রবণতা, এই প্রবণতাতেও রাশ টানবে সরকার, নিশ্চিন্ত থাকুন। বারুইপুরে কিশোরকে খুনের ঘটনায় 6 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পরিবার। ইতিমধ্যে 5 নাবালককে আটক করা হয়েছে। হিন্দোল দেব, রঞ্জিত হালদার ও সুকান্ত দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। আসুন অন্তত কিছুক্ষণের জন্য আমরা এই সমস্ত রাজনীতির আকচাকচিকে পাশে সরিয়ে রাখি। ভাবুন, আমাদের রাজ্যে শুধু বারুইপুর অঞ্চলে মাত্র 48 ঘন্টার টাইম ফ্রেমে কি মারাত্মক দুটো ঘটনায় 3 জনের মৃত্যু ঘটে গেল। দুটো ঘটনাস্থলের মধ্যে দূরত্ব মেরে কেটে 8 কিলোমিটার। গণপিটুনিতে মৃত ইন্দ্রজিৎ মণ্ডলকে বাদ দিলে খুন হওয়া বাকি দুজনের বয়স, মেয়েটার বয়স 12 আর এই ছেলেটার মাত্র 17। 3 জনকেই যারা খুন করলো তারা প্রত্যেকে তাদের পরিচিত, ছেলেটার ক্ষেত্রে একেবারে বন্ধু, খেলার সাথী।
আমার পরের বক্তা নন্দিনী ভট্টাচার্য কি মানবেন যে এই সমাজে অপরাধ প্রবণতা এবং অসহিষ্ণুতা শুধু যে বাড়ছে তাই নয়, একজন পরিচিত মানুষকে মারতে, নৃশংসভাবে খুন করতে মানুষের আর হাত কাঁপছে না। মানুষ আগে বেপারায় অনেকে ভয় টয় পেত, সেটাও হওয়া উচিত নয়, কিন্তু হতো। কিন্তু এখন মানুষ তো নিজের পাড়াতেই ভয় পাবে। কোন দিকে যাচ্ছি আমরা? হ্যাঁ সুমন, একদম তাই। যে মানে আমাদের কি বলুন তো, যেটা এখন হয়ে গেছে যে আমাদের হয়তো অন্য কোথাকার রাগ সেটাও আমরা এখানে চিনিই না। হয়তো এর মধ্যে দেখবেন ছেলেটিকে হয়তো এমন অনেক লোক মেরে গেছেন যারা তাকে চেনেনি না। মানে আপনার বাড়িতেও হয়তো আপনার মাছের ঝোলটা আজকে ভালো লাগেনি বউয়ের হাতের, আপনি ওখানে 4টে মার মেরে দিয়েছেন। বা কোনো মহিলার হয়তো তার স্বামীর সঙ্গে বাড়িতে ঝগড়া হয়েছে, তিনিও এর মধ্যে ছিলেন, হয়তো তিনিও মেরে দিয়েছেন। মানে আমরা এত হিংস্র হয়ে যাচ্ছি, আমরা কাউকে সহ্য করতে পারছি না। আমরা এরকম সুযোগ পেলে আরও বেশি সেই হিংস্রতা, মানে এই যে মব লিঞ্চিং, এটা যে কিন্তু আমাদের আইন তো খুব কঠিন হয়েছে ভারতবর্ষের মব লিঞ্চিং, এটা সেটা এখানে কেন প্রয়োগ হচ্ছে না বুঝতে পারছি না। আর একটা হচ্ছে যে এই যে পুলিশ নিয়ে এত কথা হচ্ছে না, আসলে পুলিশের যে লোয়ার লেভেলটা না, তাদের কিন্তু মানসিকতায় কোনো বদল হয়নি। তারা কিন্তু ঠিক একই জায়গায় রয়ে গেছেন এবং তারা কি বুঝতে পারছেন না ওদের সরকার পরিবর্তন হয়েছে এবং অসুবিধা হতে পারে। কারণ সিনিয়র লেভেলে দেখবেন যারা রয়েছেন তারা কিন্তু খুব চেষ্টা করছেন, কিন্তু আমার ব্যক্তিগত বিশ্বাস যারা লোয়ার লেভেলে রয়েছেন তারা মনে হয় এখন এই বদলটা হয় ধরতে পারছেন না, নয়তো ভাবছেন এরকমভাবেই চলবে। নয়তো আপনি বলুন, যেটা আপনি বললেন যে একটি অঞ্চলের মধ্যে এরকম একটি মারাত্মক ধর্ষণ, একটি ছেলে মানে তাকে পিটিয়ে খুন এবং তারপরে আরেকটি ছেলে ফুটবল খেলতে গিয়ে খুন, একই অঞ্চলের মধ্যে এটা মানে, এবং 24 ঘন্টা কি 48 ঘন্টার ফারাকের মধ্যে, এটা কিন্তু একটা অসম্ভব ব্যাপার না? একদম। পুলিশ তাহলে কি করছিলেন? তাদের সামনে এরকম খুন হয়ে যাচ্ছে, তাহলে তারা তো মানে আচ্ছা দেখুন এর ফলে কি হচ্ছে, মানুষজনের তো পুলিশের ওপর থেকে বিশ্বাসটাই উঠে যাচ্ছে এবং তাদের সামনে তারা এরকম হিংস্র হয়ে পড়ছেন কারণ পুলিশকে আর ভয় পাচ্ছেন না। এটা কিন্তু মারাত্মক প্রবণতা। এবং ধরুন বারুইপুর পুলিশ জেলা, আলাদা পুলিশের হিসেবে আলাদা জেলা, এবং এই মারাত্মক প্রবণতা যদি বাড়তে থাকে, ধরুন আজকে বারুইপুর, কালকে সোনারপুর হতে পারে। একদম। কোন দিন এটা গড়িয়ে যাবে, ঘটনা হয়তো ঘটেনি কিন্তু আমরা জানিও না। মানে এটা তো বাড়তে থাকবে এবং সবাই পুলিশের ওপর থেকে, আমি পুলিশকে বলতে চাই আপনাদের ওপর থেকে যদি এই ভয়টাই মানুষের উঠে যায় তাহলে কি ভয়ঙ্কর ব্যাপার হতে যাবে। আর একটা বড় কথা এখানে আপনাদের বলতে চাইবো, এই যে সোশ্যাল রেসপন্সিবিলিটি, সোশ্যাল মিডিয়ায় সবাই যে যা খুশি তাই লিখে দিচ্ছেন, একদম, তার ফলে আপনারা একজন লিখছেন তাতে 100 জন প্রভাবিত হচ্ছেন, সেখান থেকে আরো 1000 জন যা খুশি তাই করছেন, যা খুশি বলছেন, সবাই মিলে নাচতে শুরু করছেন, হ্যাঁ এ দোষী ও দোষী সে দোষী। এর থেকে তো আমাদের বেরোতে হবে একদম। মানে এটা তো একটা মারাত্মক প্রবণতা যে আপনাদের কোনো দায়িত্ব নেই কারুর, আপনারা যা খুশি তাকে অ্যাকিউজড করে কেন তাকে ফাঁসিতে চড়ানো হবে না এই নিয়ে মানে সোশ্যাল মিডিয়া তোলপাড় হচ্ছে। এবং ভয়ঙ্কর দেখুন আজকে যে ফুটেজটা, আমি অনির্বাণরা একটা পয়েন্ট প্রুফ করতে চেয়েছে, আমি দোষ দিচ্ছি না, কিন্তু সেটার প্রথম কথা ওই ফুটেজ বাইরে আসবে কি করে? পুলিশ তার সেটা ফাঁড়ি হতে পারে, থানা হতে পারে, এই রকম কেসের অ্যাকিউজদের জেরা করছে, তার ভিডিও বাইরে এবং তা দিয়ে আমরা জাজমেন্ট দিচ্ছি। আমরা সব সেলফি তুলছি, ভিডিও করছি, যেখানে সেখানে সবকিছু বাইরে চলে যাচ্ছে। মানে এটা জাস্ট কি, আমি কোনো সোশ্যাল রেসপন্সিবিলিটি বলে মানুষের কোনো কিছু নেই, যে যা খুশি তাই করছে না। আরেকটা কথা খুব জানতে ইচ্ছে করে, এটা একেবারেই অন্য কনটেক্সট, যে এটা কি আমরা মুক্তাঞ্চল বানাতে চাইছি নতুন করে আবার? যখন ভাবছি হয়তো একটু সব কিছু ঠিক হবে, ইনভেস্টমেন্ট একটু আসতে পারে, হয়তো একটুখানি শিক্ষা স্বাস্থ্য সব দিকে উন্নতি হলেও হতে পারে, সবাই মিলে ঘুরে দাঁড়াবার চেষ্টা করছি গত 49 বছরের নৈরাজ্য থেকে সারা ভারতবর্ষের কাছে, যখন হয়তো আমাদের মুখটা একটু উজ্জ্বল হলেও হতে পারে, আবার কি আপনারা মুক্তাঞ্চল বানাতে চাইছেন? তো সেটা হলে আমার মনে হয় সারা পশ্চিমবঙ্গবাসীর দলমত নির্বিশেষে রুখে দাঁড়ানো দরকার, তা নয়তো কিন্তু আমাদের আবার সেই পেছনেই চলে যেতে হবে। এবং রাজনীতি বাদ দিয়েও এই ছবিগুলো কিন্তু ইনভেস্টমেন্ট বা মানে পুঁজির বিনিয়োগ বাদ দিন, আমি বলছি কোনো রাজ্যের পক্ষে কি ছবি তুলে ধরছি আমি এখান থেকে বেরোতে চাইছি সবাই মিলে। একদম, আমি এইখান থেকে, এবং সেই আশাতেই তো মানুষ ভোট দেয়, একটা সরকার যে নতুন হোক পুরনো হোক তাদের নির্বাচিত করে তো অরাজকতা দূর করবে বলে, নাথিং এলস। একদম এই খুব স্পষ্ট, এটা এই মানুষের সংখ্যাগরিষ্ঠ মানুষের এই চাওয়াটা নিয়ে কোনো বিতর্ক নেই। আমি এইখান থেকে আবার একটু রাজনীতির কথা আসবো, কারণ ইতিমধ্যেই সেই প্রসঙ্গ উঠলো, সেটা হচ্ছে সায়নী ঘোষ, কাকলি ঘোষ থেকে চন্দ্রিমা ভট্টাচার্য, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা আজ এইখানে গেছিলেন, নির্বিঘ্নেই গেছিলেন, কিন্তু স্লোগান এবং পাল্টা স্লোগানের মধ্যে পড়লেন। আমি দ্রুত একবার প্রতিবেদন দেখাবো, তারপর এর রাজনৈতিক বিশ্লেষণের জন্য বিশ্বনাথদার কাছে আসবো। দেখুন।
দক্ষিণ 24 পরগনার বারুইপুরে 12 বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের পর নৃশংসভাবে খুন। সোমবার পরিবারের সঙ্গে দেখা করেন কালীঘাট তৃণমূলের প্রতিনিধিরা, আর মঙ্গলবার সেখানে পৌঁছে বিক্ষোভের মুখে পড়লেন ঋতব্রত তৃণমূল ও এনসিপিআইতে মিশে যাওয়া তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। মঙ্গলবার প্রায় একই সময়ে বারুইপুরে পৌঁছন সায়নী ঘোষ, কাকুলি ঘোষ দস্তিদার, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শিউলি সাহা, চন্দ্রিমা ভট্টাচার্যরা। স্থানীয় সাংসদ সায়নী ঘোষকে ঘিরে ক্ষোভ উগরে দেয় বাসিন্দারা। 3 দিন হয়ে গেল, সায়নী ঘোষ ছিল কোথায়? সেইটাই তো আমাদের বড় রাগ। সায়নী ঘোষ তিনি আসার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু মানুষ তাকে ঘিরে বিক্ষোভ দেখান। তাদের বক্তব্য যে তিনি সাংসদ, তিনি কেন এত পরে এসেছেন। নিহত ছাত্রীর বাড়িতে প্রথমে কাকুলি ঘোষ দস্তিদার এবং সায়নী ঘোষ ঢুকতে পারলেও বাইরে দাঁড়িয়ে থাকতে হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শিউলি সাহাকে। কিছু মানুষ তারা সায়নী ঘোষ যখন আসেন তখন তাকে প্রশ্ন তোলেন যে আপনি কেন এত পরে এসেছেন, আপনি সাংসদ এখানকার। সায়নী ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখে দূরত্ব তৈরির চেষ্টা করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শিউলি সাহারা। তোমাদের সঙ্গে আছি, সমবেদনা এবং আমরা চাই শাস্তি, সেই জন্য এসেছি। আমরা কিন্তু আলাদা। কাকুলি ঘোষ দস্তিদার সায়নী ঘোষ বেরোনোর সময় ফের স্লোগান ওঠে, বড় চোর আছে, চোরের রানী। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শিউলি সাহাদের দেখেও স্লোগান দেন বিক্ষোভকারীরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পুলিশ সুপারের অফিস থেকে বেরোনোর সময় ফের সায়নী ঘোষকে দেখে স্লোগান ওঠে। এর পেছনে একটাই কারণ আমার মনে হয়, যেটা আমি নিজে ফিল করতে পারছি, যে প্রত্যেকেরই এমন কিছু দুর্বলতা আছে যেগুলো বিজেপিকে অনেকেই জানে। যে জায়গায় গেছে মানুষ সেটাকে গ্রহণ করছে না। আজকে প্রমাণিত হয়ে গেল যে যখন তারা পাবলিকের কাছে ফেস করছে তখন সেখানে তাদের অপমানিত হতে হচ্ছে। মঙ্গলবার সকালে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে নিহতের বাড়িতে যান রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় ও বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র। অর্ণব মুখোপাধ্যায়, আবির দত্ত ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। রাজনৈতিক দিক থেকে শুধু আজকের এই রাজনৈতিক দলগুলোর ঘটনাস্থলে সফরটা যদি দেখি, তার মধ্যে কিন্তু কেউ কেউ বিশেষ কোনো রাজনৈতিক তাৎপর্য খুঁজে পেতেই পারে। দেখুন, রাজ্যের শাসক বিজেপি, তার ওপর মানুষের ক্ষোভ হওয়া, বেশি ক্ষোভ হওয়া হয়তো স্বাভাবিক, কোনো বড় কথা নয়। কিন্তু অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়রা মেয়েটির বাড়িতে যখন গেলেন, এলাকায় অনেকক্ষণ থাকলেন, কোথাও কোনো অসন্তোষ নেই, কোনো বিক্ষোভ নেই। গতকাল বিমান ব্যানার্জি, দোলা সেন, প্রতিমা মণ্ডলরা গেলেন, কোনো বিক্ষোভ ছিল না। বাম এবং কংগ্রেস নেতারা পৌঁছে গেলেন, তাদের কোনো অসুবিধার মধ্যে পড়তে হলো না সাধারণ মানুষের দিক থেকে, পুলিশের দিক থেকে তো নয়। অসুবিধার মুখে শুধু পড়তে হলো তৃণমূলের দলছুট আর বিদ্রোহী নেতা নেত্রীদের। চরম বিক্ষোভের মুখে পড়লেন, যার অডিও আমি রিপিট টেলিকাস্টে হয়তো কিছুটা কমিয়ে দিতে বাধ্য হব, সেটা হচ্ছে স্থানীয় তৃণমূল সাংসদ সায়নী ঘোষ এবং বিদ্রোহী তৃণমূলের প্রধান নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। গদ্দার থেকে চোর চোর আরও অশ্রাব্য নানা কিছু তাদের শুনতে হলো। অস্বস্তির মুখে পড়ে একেবারে পরস্পররা নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করে ফেললেন। মানে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা বলছেন যে আমরা কিন্তু বিদ্রোহী বিধায়ক নই, আর বিধায়করা বলছেন আমরা কিন্তু বিদ্রোহী সাংসদ নই, আমরা আলাদা। আমার পরের বক্তা বিশ্বনাথদার কাছে আমার প্রশ্ন থাকবে, দেখুন আমি বিশ্বাস করি যে একটা ঘটনা দেখে, একদিনের একটা ঘটনা দেখে কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। তার কারণ এই জনতা, এই দর্শক, কিন্তু অ্যারেঞ্জও করা যায় খুব সহজে আমাদের রাজ্যে এবং খুব সস্তায় অ্যারেঞ্জ করা যায়। কিন্তু এটা কি মর্নিং শোজ দ্য ডে? মানে যাদের একটা প্রতীকে নির্বাচিত করলাম তাদের রাতারাতি শিবির পরিবর্তন মানুষ ভালো চোখে দেখছে না, এরকম কোনো সিদ্ধান্তে আসা যায়? অবশ্যই আসা যায়। এবং দেখুন, চার পক্ষের অবস্থানটা আমি 5 পক্ষের অবস্থানটা বলি। শাসক বিজেপি কিন্তু সংযত, আলটপ্পা কোনো মন্তব্য এখন পর্যন্ত করেনি যেটা নিয়ে আমি সমালোচনা করতে পারি। এবং শাসক শুভেন্দু অধিকারী ন্যায় বিচার দেওয়ার ব্যাপারে দৃঢ়। আপনি বৃহস্পতিবারের মধ্যেই পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এটা আমি বিশ্বাস করি।
যে উনি যেই সময়টা দিয়েছেন সময়ের মধ্যেই ব্যবস্থা নিবে এবং হয়তো বড় ধরনের ব্যবস্থা নিবে, এটা আমি বিশ্বাস করি। তার মানে শাসকের জায়গা থেকে যদি দেখেন, এমন কিছু শাসক আচরণ করেনি যা নিয়ে আমি সমালোচনা করতে পারি বা মানে সমালোচনার তুফান তুলতে পারি। উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি শাসক বিরোধী ছিলেন, মানে কালীঘাট তৃণমূল কংগ্রেস, তারাকে আমি বলতে চাই যে প্রশাসন ব্যবস্থা মানে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তারা প্রত্যেকটা বিরোধী দলকে অ্যালাউ করেছে ঘটনাস্থলে যেতে, মোমবাতির মিছিল করতে। এমনকি আজকে কিছু প্রতিনিধি, বিরোধী দলের প্রতিনিধি যেমন কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষ, এরকম আরও কিছু প্রতিনিধিদের সাথে তিনি কিন্তু কথা বলেছেন। তার মানে বিরোধীদের কণ্ঠস্বর বা তাদের বক্তব্য কী সেটা শোনার চেষ্টা করেছেন। আমি বলছি এটা পলিটিক্যাল মাস্টার স্ট্রোক। কেন? যখন ক্ষোভ আপনার প্রচণ্ড পরিমাণে তৈরি হয়, তখন যদি আপনি বিরোধীদের সঙ্গে নিতে পারেন, তার ভয়েসটাকে সঙ্গে নিতে পারেন, আলোচনার মধ্যে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি অ্যাবজর্ব করতে পারবেন। একটাই শুধু কথা, কাকলি ঘোষ দস্তিদার আর তো বিরোধী নেই, এনডিএ শরিক, যার ফলে প্রায় শরিকের সঙ্গে কথা বলেছেন। আমি বলছি বিভিন্ন রাজনৈতিক মানে এটা কিন্তু আমি বলছি ভালো শাসন ব্যবস্থার, মানে আমরা পলিটিক্যাল সায়েন্সের জায়গা থেকে বলছি যে আপনি যদি যখন ক্ষোভ বিক্ষোভ হবে তখন যত সংখ্যক বিরোধী বা রাজনৈতিক বক্তব্যকে আপনি অ্যাকোমোডেট করতে পারবেন, আপনি আসলে ডিসেন্ট থেকে বড় ইস্যুতে সর্বদলীয় বৈঠক একটা মানে এইটাই আমরা বলতাম দিনের পর দিন, আর মমতা বন্দ্যোপাধ্যায় ইগনোর করতো যে সর্বদলীয় বৈঠক ডাকতো না। এবার যেটা আপনি যদি দেখেন তৃণমূল কংগ্রেসের যেটা কালীঘাটপন্থী, তারা কিন্তু মানে তাদের প্রতিনিধিরা গেছেন বিমান বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তাদেরকে নিয়ে কেউ কোনো কথা বলেনি, মানে তাদের আলোচনা করেছে পরিবারের সদস্যরাও, পাড়ার সদস্যরাও। এবং একই সাথে আপনাকে বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ও কালকে একটা মোমবাতির মিছিল করেছেন, কিছুটা হেঁটেছেন, আবার ফিরে গেছেন, তার সাথেও কিছু লোক ছিল। এই একটা ছবি আমি আঁকলাম। আর উল্টো দিকে আপনি যদি ঋতব্রত জায়গা থেকে দেখেন, ঋতব্রতরা ঢোকার আগের থেকেই কার্যত বলা যায় মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ, এবং ঋতব্রত যেটা গর্ব করে বলতো যে আমাদেরকে কেউ আমাদের গদ্দার বলে কিন্তু চোর কেউ বলে না। আজকে সেই চোর কথাটাও ঋতব্রতকে শুনে আসতে হয়েছে যে আপনি শুধু গদ্দার নয়, আপনি চোরও, সেটা মানুষ বলছে। ফলে আপনার গর্বটা আজকে চূর্ণ বিচূর্ণ হলো। গদ্দারও মানে গর্ব অনুভব করে কেউ, এটা পশ্চিমবাংলার রাজনীতিতে আমরা দেখলাম। এবং একই সাথে তার মানে পরিষ্কার যে পশ্চিমবাংলার প্রধান বিরোধী রাজনৈতিক দল বা প্রধান বিরোধী দল বলে যারা দাবি করছেন, বিশেষ করে বিধানসভায়, তাদের অ্যাকসেপ্টেবিলিটি এই প্রসঙ্গে বা এই ঘটনার কনটেক্সটে যে শূন্য, সেটা দিনের আলোর মতো পরিষ্কার। এইবার আমি আসছি যে সাংসদ যারা এনসিপিআই এ জয়েন করেছেন, তাদেরকে দেখেও কিন্তু একইভাবে আমি দেখলাম চোর, এবং আরও অন্য অন্য ভাষা দিয়ে তাদের যেভাবে সম্বোধন মানুষ করলেন, তাতে পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অংশটা, সেই অংশটা যেভাবে স্বাগত হয়েছে মানুষের দ্বারা, ওই অঞ্চলের স্থানীয় মানুষের দ্বারা, সেটা না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা হয়েছেন, না কাকলি ঘোষ দস্তিদার বা সায়নী ঘোষ সেখানকার এমপি তারা হয়েছেন। আর বামেদের অবস্থান যদি বলেন, বামেরাও সেখানে গেছেন। বামেদের রোলটা নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী অডিট, যেভাবে বামেরা মানে প্রচার করেছে, সেই প্রচারটাকে নিয়ে এবং সেই প্রচারটার যে একটা ইম্প্যাক্ট আছে, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী আজকে একদম খুল্লাম খুল্লা বলেছে যে অতৃপ্ত আত্মারা তাদের মানে তারা এর মধ্যে যুক্ত আছে, এবং যারা যুক্ত মানে করেছেন। আমি দুটো জাস্ট বলবি, 9ই আগস্ট 2024 আরজি করের ঘটনাটা ঘটেছিল, 7ই জুলাই 2026 এই এত বড় একটা ঘটনা ঘটলো এই ইয়েতে বারুইপুরে। দুটো ঘটনার যদি আপনি পুলিশের ভূমিকা দেখেন, অপরিবর্তিত। এই অপরিবর্তিত পুলিশের ভূমিকা যা বিস্তারিত আলোচনা হয়েছে, তাতে যদি আপনি সরাসরি পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নিতে পারেন, যেটা আমি মনে করি নেবেনই উনি, মানে নিতে হবে এবং শক্ত হাতে নিতে হবে, তাতে যদি খুব বড় অফিসারও যদি সাসপেন্ড করতে হয় বা শাস্তি দিতে হয়, দিতে হবে, তাহলে দুটো দিক থেকে লাভ। একটা হলো সরকার যে ট্রান্সফরমেশনের কথা বলছে, যে একটা পুরো পরিবর্তনের কথা বলছে, সেই পরিবর্তনের পুলিশ প্রশাসনের অ্যাটিটিউডের মধ্যে পরিবর্তন আনতে পারবে। দ্বিতীয় যেটা, সেটা হলো রুল অফ ল প্রতিষ্ঠা করার প্রশ্নে শুভেন্দু অধিকারী একটা পরিষ্কার অবস্থান, যেটা উনি মুখে বলছেন, সেটা যে উনি কার্যকারী করে দেখাতে পারছেন, সেটাও প্রতিষ্ঠা হবে। ফলে আগামী দুদিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে কেবলমাত্র বলার জন্য বলা
নাকি কত সংখ্যক পুলিশ যারা খালি চোখে বুঝতে পারছি আমরা যে তারা দায়বদ্ধ, তাদেরকে শাস্তি উনি দিতে পারছেন? একদম ঠিক। এইখান থেকে আমি আমার পরের প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, সেটা হচ্ছে এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করতে চান, হাইকোর্টের দ্বারস্থ হলেন, হাইকোর্ট অবশ্যই অনুমতি দিল, কিন্তু পাশাপাশি তিনি যখন মুখ্যমন্ত্রী আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তখনকার উদাহরণ আবার প্রায় আয়না ধরার মতো করে সামনে তুলে ধরল। মাননীয় বিচারপতি সেই কথা মনে করিয়ে দিলেন। পরের প্রতিবেদন। বারুইপুরে নাবালিকাকে খুনের ঘটনার প্রতিবাদে সোমবার মোমবাতি হাতে রাস্তায় নামতে দেখা গেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই আবহে কালীঘাট তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনকে শর্ত সাপেক্ষে মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট, যে মিছিলে সামিল হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু এই রায় দিতে গিয়ে মঙ্গলবার তাৎপর্যপূর্ণ একটি মন্তব্য করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। রায় দিতে গিয়ে এদিন বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারীর করা একটি মামলার কথা মনে করিয়ে দেন তিনি। বিচারপতি ভট্টাচার্য বলেন, আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। কোচবিহারে একটি মিছিল করার জন্য বর্তমান মুখ্যমন্ত্রীকে মামলা করতে হয়েছিল, আদালত মিছিলের অনুমতি দিয়েছিল। বারুইপুর কাণ্ড, হকার উচ্ছেদ সহ বিভিন্ন ইস্যুতে বুধবার বালিগঞ্জ ফাঁড়ি থেকে ল্যান্সটাউন পর্যন্ত মিছিলের অনুমতি চেয়েছিল কালীঘাট তৃণমূলের ছাত্র ও যুব সংগঠন, কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায় হাইকোর্টে দ্বারস্থ হয় তারা। সেই মামলায় রুট বদল করে বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা রোড হয়ে হাজরা মোড় পর্যন্ত মিছিল করার অনুমতি দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। একই সঙ্গে বিচারপতি নির্দেশ দিয়েছেন, বুধবার দুপুর 2:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত মিছিলের অনুমতি দেওয়া হয়েছে। সম্পূর্ণ রাস্তা বন্ধ করা যাবে না, রাস্তার একদিক দিয়ে গাড়ি চলবে। সর্বাধিক 1000 কর্মী সমর্থক নিয়ে মিছিল করতে হবে, মানতে হবে শব্দবিধি, লাউডস্পিকার ব্যবহার করা যাবে না, হ্যান্ডমাইক ব্যবহার করা যাবে। মিছিল করতে কেউ বারণ করেনি, এটা তো গণতান্ত্রিক অধিকার আমাদের। তো মিছিল করে কতটা কি উনি কাজ করছেন বা ঘেঁটে দেওয়ার চেষ্টা করছেন সেটা বাংলার মানুষ জবাব দেবে। কই একজনকে নিয়েও তো, বাংলার একটা মা বোনকে নিয়ে তো উনি 15 বছর মিছিল করেননি। হ্যাঁ, উন্নাও হাতরাসকে নিয়ে করেছিলেন, ঠিক। আদালত বলেছে আরোই করবেন, তাতে কোনো অসুবিধা নেই, বাংলার মানুষের জাজমেন্ট দেবে। অন্যদিকে এদিনই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে ডিম ছোঁড়ার মামলায় জরুরি শুনানির আবেদন ফেরালেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিচারপতি বলেন, এই ধরনের মামলা গ্যালন গ্যালন দায়ের হচ্ছে, মামলা দায়ের করুন, পদ্ধতি মেনে মামলা শুনানির জন্য আসবে। 1 জুলাই কালীগঞ্জের পলাশীতে মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। ওই দিন 21 জুলাইয়ের প্রস্তুতি সভা করছিলেন তিনি, তখন বাইরে থেকে একের পর এক ডিম ছোড়া হয় তাকে লক্ষ্য করে। যদি বিজেপিতে চলে যান তাহলে না ডিম আসবে, তখন আপনাকে সেই ডিমটাকে ভেজে অমলেট করে টোস্ট দিয়ে আপনাকে খাওয়াবে, কোনো ব্যাপার না। আর যদি আপনি না যান, ইফ ইউ আর নট ফর সেল, যদি আপনি বিকাউ নন, যদি আপনি টিকাউ, তাহলে আপনি কি দেখবেন? তাহলে আপনি সেদিন কালীগঞ্জে দেখবেন। এই ডিম ছোড়ার ঘটনার বিরুদ্ধেই হাইকোর্টে জরুরি ভিত্তিতে শুনানির জন্য দৃষ্টি আকর্ষণ করেছিলেন মহুয়া মৈত্রর আইনজীবী, যে আবেদন ফিরিয়ে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। সৌভিক মজুমদার, ঐশী মুখোপাধ্যায়, বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য একেবারে কোচবিহারের উদাহরণ দিয়ে কার্যত সামনে আয়না তুলে ধরেছেন। আমি আপনাদের দেখাবো যে গত 23শে জুন বিধানসভায় শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে ঠিক কি বলেছিলেন। আমরা এখনো বলিনি মুখে নিকো প্লাস লাগাতে, আপনার নেত্রী বলতো। আমাকে কতবার হাইকোর্টে যেতে হয়েছে পারমিশন নিতে? 104 বার। আমার মনে আছে এই 104টে মামলার একেবারে সন তারিখ দিয়ে একেবারে ফেসবুক হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী একবার পোস্ট করেছিলেন যে 104 বার রাজ্যের তৎকালীন বিরোধী নেতাকে আদালতের দরজায় কড়া নাড়তে হয়েছিল শুধুমাত্র রুটিন কর্মসূচি বা আন্দোলন সেইটার পারমিশন পাওয়ার জন্য। এটাও বাস্তব। কিন্তু পাশাপাশি এবার যে অনুষ্ঠানে যে অংশে আসব তাতে তৃণমূলের যে অ্যাকাউন্ট সেই নিয়ে তদন্তে এবার ইডি নামলো। অবশ্যই দুপক্ষেরই বক্তব্য শুনবো, কিন্তু তার আগে প্রতিবেদন। তহবিল নিয়ে তৃণমূলের অন্দরে এখন কার্যত কুস্তি হচ্ছে। লড়াই দল থেকে পুলিশ হয়ে আদালত অব্দি পৌঁছে গেছে। এই পরিস্থিতিতে তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে ডেবিট ফ্রিজ করেছে পুলিশ, অর্থাৎ টাকা তোলা যাবে না। এবার ইডির নজরও তৃণমূলের সেই ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনে। ইতিমধ্যেই ইসিআইআর দায়ের করেছে কেন্দ্রীয় এজেন্সি। আর সেই মামলার তদন্তে মঙ্গলবার মোট 5 জায়গায় হানা দিল ইডি। তল্লাশি চলল 4 জায়গায়: সল্টলেক, নিউ টাউন, রাধাবাজার স্ট্রিট, বউবাজার। কেন্দ্রীয় এজেন্সির আতশ কাজের তলায় কেয়ারওয়েল অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড।
যাদের রেজিস্টার্ড অফিস ধর্মতলার কাছে রাধাবাজার স্ট্রিটে, সেখানে রয়েছে কেয়ারওয়েল ট্রাভেলসের অফিস। সূত্রের দাবি, এই সংস্থার মাধ্যমেই ভোটের সময় হেলিকপ্টার ভাড়া করত তৃণমূল। এই দিন সকালে তাদের অফিসে পৌঁছে যান ইডির অফিসাররা। ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে টিএমসির ব্যাংক অ্যাকাউন্ট রিলেটেড এই মামলাতে তারা এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কি ভূমিকা রয়েছে সেটা তারা খতিয়ে দেখার জন্য কিন্তু এখানে তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। মূলত এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে তৃণমূলের নেতারা ভোটের আগে বা বিভিন্ন সময় তারা কিন্তু বেশ কিছু জায়গাতে বুকিং করতেন এবং এই ট্রাভেলস কোম্পানির মাধ্যমে কিন্তু চপারও বুকিং হতো। ইডি সূত্রে দাবি, তারা মূলত জানতে চাইছে ভিন রাজ্যে বা বিদেশে যেতে তৃণমূলের কারা এই সংস্থার মাধ্যমে বিমান হোটেল বুকিং করতেন, কে কতবার বুক করেছেন, টাকা কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এসেছে নাকি দলের অ্যাকাউন্ট থেকে, এই সংস্থার অ্যাকাউন্ট ব্যবহার করে কোথাও টাকা পাচার করা হয়েছে কিনা। সংস্থা নিউ টাউনের অফিসেও এই দিন হানা দেয় ইডি। সাত সকালে কলকাতার একাধিক জায়গায় ইডির হানা। এই মুহূর্তে আমরা রয়েছি নিউ টাউনের কেয়ারওয়েল এভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে। এখানেই সকাল থেকে চলছে ইডির হানা। মূলত আর্থিক তছরূপের একাধিক মামলায় যোগসাজশ পাওয়া গিয়েছে এই কোম্পানির, এবং সেই সূত্র ধরেই ইডি এসেছে তাদের এই নিউ টাউনের অফিসে। কেয়ারওয়েল এভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের মালিকের বাড়ি সল্টলেকের সিজি ব্লকে, যে বাড়িতে সংস্কার চলছে। এদিন সেখানে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। এবার ইডির নজরে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট, এবং আজকে সাত সকাল থেকে ইডি আধিকারিকরা তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টের তদন্ত সামনে রেখে তল্লাশি অভিযানে নেমেছেন। আমরা রয়েছি সল্টলেকে, এবং এই যে বাড়ি সিজি ব্লকের বাড়ি, এই বাড়ির ভেতরে পৌঁছে গেছেন ইডি অফিসাররা। এই যে আপনার তল্লাশি চলছে, এই তল্লাশির ফলাফল আপনি দেখবেন, লোকের চোখ কপালে উঠে যাবে যে এরা কিভাবে পিসি ভাইপো মিলে সততার দোহাই দিয়ে চরম দুর্নীতি করে পার্টির টাকাগুলোকে পর্যন্ত নিজেদের পকেটস্থ করেছে। এত ভয় সেই সরকার এসে কিছু করতে পারে। আর ইডি তো জানেন, ইডি তো তাদের দলদাস, ইডি তো দলদাস। নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় দিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়ে প্রথম অরূপ বিশ্বাস চিঠি দিয়েছিলেন এইচডিএফসি ব্যাংকের সেন্ট্রাল প্লাজার শাখায়। তখন থেকেই বিতর্কের সূত্রপাত, যদিও এদিন সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি অরূপ বিশ্বাস। ফান্ডের ক্ষেত্রে বলা হচ্ছে একাধিক যে নেতা তারা বিভিন্ন জায়গায় ট্রাভেল করতো, সেখানে হোটেল বুকিং, ফ্লাইটের টিকিট বুকিং সমস্ত কিছু করা হতো। সেটা আমি কি করে বলবো, না দেখে না জেনে কিছু মন্তব্য করব। আপনিও তো একটা পদেও ছিলেন, দেখতেন, তাহলে আপনি এটুকু শুধু বলুন যে কি কারণে আপনি ব্যাংককে জানালেন। আমি এইটা বিষয়ে পরে মন্তব্য করব। আমরা ইডির কাছে কোনো রকম আমরা অ্যাপ্লিকেশন করিনি। এবার সাইবার ক্রাইম থানা এর সোর্স কি, উৎস কি, কোথা থেকে এসছে, এবার কেন ইডি এসছে, কিভাবে ইনকোয়ারি করছে, কোথায় তদন্ত করছে তারা বলতে পারবেন না, আমাদের এটা জানা নেই। আমরা আমাদের সাইবার ক্রাইম থানায় আমাদের বক্তব্য আমরা রেখেছি। এদিন বউবাজারে মিলটেক মেটালস অ্যান্ড ওরাস প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার অফিসেও হানা দেয় ইডি। লোকাস সিনহা, সুকান্ত মুখোপাধ্যায় ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দ্রুত প্রতিক্রিয়া অনির্বাণ। দেখুন, এখানে তারা তদন্ত করতে চান, তদন্ত করুন। ফান্ড এমবেজলমেন্ট সবই বুঝলাম, রাম মন্দিরেও তো শুনছিলাম নাকি কোটি কোটি টাকা আরএসএস এর লোকজন ঝেড়ে টেড়ে দিয়েছে, গ্রেফতারও হয়েছে। ওটা বাস্তব, সে তো হলো। ইডি সেখানে যায় না কেন? বদ্রীনাথেও তো নাকি আরএসএস এর নেতাদের সব বুকিং করা হতো ওই সব প্রণামীর টাকায়। যারা মন্দিরের প্রণামী চুরি করা দল, আচ্ছা রাম মন্দিরে চুরি হয়েছে, রাম মন্দিরে চুরি হয়েছে, চুরি হয়েছে তো আপনাদের তৈরি করা আপনাদের তৈরি করা। এতদিন যাদের করেছেন বলে করে নিয়ে গেছেন, পার্টি ডোনেশন নেবে, পার্টি ডোনেশন থাকবে, মন্দিরের ডোনেশন চুরি রাম মন্দির নিয়ে আলাদা অনুষ্ঠান আমরাই করবো। আপনারা জানেন ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সমস্ত জায়গায় আপনারা মন্তব্য পাঠাবেন। দ্রুত কত শতাংশ মানুষ কি বলছেন। বারুইপুরে গিয়ে 72 ঘন্টার মধ্যে ডিজিপির রিপোর্ট তলব মুখ্যমন্ত্রী। গাফিলতিতে অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে সরকার নিতে চলেছে এমনটা মনে করছেন 82% মানুষ। 16% মানুষ তা মানতে চাননি, 2% মানুষ বলতে চাননি। পরের প্রশ্ন ছিল যে নাবালিকা হত্যার পর গণপিটুনিতে নিরীহ যুবককে হত্যা, 200 জন চিহ্নিত হয়েছে, মুখ্যমন্ত্রী বলছেন কড়া ব্যবস্থা নেওয়া হবে কি এদের বিরুদ্ধে। 79% মানুষ বলছেন কড়া ব্যবস্থা নেওয়া হবে, 20% মানুষ বলছেন নেওয়া হবে না, 1% মানুষ বলতে চাননি। তৃণমূলের অ্যাকাউন্ট থেকে ট্রাভেল এজেন্সিতে কোটি কোটি টাকা, এবার তদন্তে নামলো ইডি। দলের অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার পর আরও অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের।
অস্বস্তি বাড়লো এমনটা মনে করছেন 91% মানুষ, 91% মানুষ, বাড়লো না মনে করছেন 7%, বলতে চাননি 2%। সরাসরি মন্তব্যে আসবো। প্রবাল ঘোষ লিখছেন, পুলিশকে না শুধরোলে আইন শৃঙ্খলা শুধরবে কি করে? অরিজিৎ তালুকদার লিখছেন, মুখ্যমন্ত্রীর কড়া অবস্থানের পর আশা করি দোষীরা কঠোরতম শাস্তি পাবে। শেখ শামীম লিখছেন, বারুইপুরের ঘটনাকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো ঘোলা জলে মাছ ধরতে নেমে গেছে। অভ্র রায়চৌধুরী লিখছেন, যারা ভাঙচুর করেছে, নিরীহ মানুষকে পিটিয়ে মেরেছে, তাদেরও দ্রুত শাস্তির আওতায় আনা হোক। শর্মিষ্ঠা দত্ত লিখছেন, পুলিশ প্রশাসনকে অতি দ্রুত ব্যবস্থা নিতে হবে। দেখুন, কাশিদাসী মহাভারতে আছে, বানাঘাতে শরীর কম্পিত ঘনে ঘনে, তবে বানের আঘাতে নয়, একটার পর একটা মামলার আঘাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন রীতিমতো বেকায়দায়। এই ডিজে মামলার রাগ তো পরের দিনই মাটি চুরির মামলা দায়ের হতে না হতেই সেবাশ্রয় নিয়ে মামলা। আজই ডিজে মামলায় কলকাতা হাইকোর্টের কড়া প্রশ্ন, পুলিশের নোটিশে সাড়া দিতে অসুবিধে কোথায়? এরই মধ্যে আবার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আর্জি নিয়েও হাইকোর্টে ধাক্কা খেতে হয়েছে কালীঘাট তৃণমূলের যুবরাজকে। হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি করা হবে না। রাজনীতি বড় অদ্ভুত বস্তু, বুঝলেন? 15 বছর পিসি ক্ষমতায় থাকাকালীন যিনি কেস দিয়ে অন্যদের আদালতে দৌড় করান বলে অভিযোগ উঠেছে বারবার, কাল তাকেই আদালতের সামনে হাতজোড় করে বলতে হয়, কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।